হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা সবাই, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি সাকিব। বাড়ির কাজ রাতে পোস্ট দিব, রাতে। ফার্স্ট পেপার ব্যাচের বাড়ির কাজ আজকে রাতে পোস্ট দিব। ওয়ালাইকুম আসসালাম আনিকা, রাহি, শামিন, কেমন আছো? আমি ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম আদাব, নীরব, কি অবস্থা? তুষার, ওয়ালাইকুম আসসালাম। সাব্বির, ভালো আছি। রায়ান, আমি ভালো আছি। তোমরা কেমন আছো বলো? আই এম ডুইং ফাইন। তোমরা কেমন আছো? ঈদ মুবারক। এই এখনই ঈদ মুবারক? ঈদ তো দেরি আছে এখনো। ঠিক আছে, ঈদ মুবারক, তোমাকেও ঈদ মুবারক। ভালো আছি সুমি, তুমি কেমন আছো? তোমরা যারা লাইভে চলে আসছো, তোমাদের পরিচিত ফ্রেন্ড যারা এই কোর্সে এনরোল করা আছে, যেহেতু ফ্রি কোর্স, অনেকের ফ্রেন্ডই এই গ্রুপে থাকার কথা। তোমরা যারা আছো তোমাদের কলেজের সকল ফ্রেন্ডদেরকেই এই কোর্সের কথা বলবা, এবং যারা ফ্রেন্ডরা এনরোল করা আছে তাদেরকে একটু মেনশন করে দাও। একটু কষ্ট করে তোমার পরিচিত ফ্রেন্ড যারা এই কোর্সে আছে সবাইকে মেনশন করে দাও, আমরা ক্লাসটা শুরু করে দিব অতি সত্বর। হ্যাঁ, ভালো আছি। ফাহিম, তুমি কেমন আছো? দাদাকে আজকে দারুণ লাগছে, তাই নাকি? হ্যাঁ, কি খবর ভাইয়া? চা খাইছেন? হ্যাঁ, চা খাইছি। তুমি খাইছো? নমস্কার শ্রাবণী, আমিও ভালো আছি। ওকে, ফাইন। আর 1-2 মিনিট ওয়েট করি, আর 2 মিনিট পর শুরু করি। আর একটু ওয়েট করি, অনেকের কাছে নোটিফিকেশন যায় না লাইভের। অনেকে 2-3 মিনিট পরে খোঁজ পায় যে লাইভ শুরু হয়ে গেছে। গত ক্লাসটা লেকচার 1 জটিল সংখ্যা অধ্যায় আমরা শুরু করছিলাম। আজকে 2 নাম্বার লেকচার, এবং লেকচার 1-এ আমরা আই টু দি পাওয়ার সামথিং এটার মান নির্ণয় শিখছিলাম। মনে আছে? আই টু দি পাওয়ার সামথিং এইটার মান নির্ণয় শিখছিলাম। ইটের বাড়ি শক্ত, আমরা অভিভায়ের ভক্ত। আরে বাবা, রে বাবা। ওকে দাদা, আপনার আইএসপি চেঞ্জ করেন, লাইভ শুধু কেটে যায়। কেন কেটে যাওয়ার তো কথা না, আমার এখানে ঠিক আছে। কিন্তু আমার এখানে তো ঠিক আছে, নেটওয়ার্ক সব ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ভালো আছি আরিনা। হ্যাঁ, চলো আমরা শুরু করি। আজকে ক্লাসটা এই ম্যাথটা দিয়ে শুরু হবে। সবাই প্রশ্নটা তোলো, আর আমি একটু ডাটা লিখে দিই। ডাটা মানে কি? আমরা আই সম্পর্কে গত ক্লাসে কি জানছিলাম? আই টু দি পাওয়ার 4 এটার মান হচ্ছে 1। আই টু দি পাওয়ার 4 বা আই টু দি পাওয়ার 4n। আই টু দি পাওয়ার 4 অথবা এইভাবে লেখা যায় আই টু দি পাওয়ার 4n। অর্থাৎ আই এর পাওয়ার যদি 4 দ্বারা ভাগ যায় বা নিঃশেষে বিভাজ্য হয়, অথবা এইভাবে বলতে পারি আই এর পাওয়ার যদি 4 এর গুণিতক হয়, হইতে পারে 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 এর গুণিতক হইলেই তার মান 1। এটা আমরা গত ক্লাসে শিখছি। এবং গত ক্লাসে আরেকটা জিনিস শিখছি যে আই টু দি পাওয়ার 1, আই টু দি পাওয়ার 2, 1 তো লেখা লাগে না, আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4, এই চারটার যোগফল হচ্ছে 1। এটাকে আরেকভাবে লেখা যায় আই টু দি পাওয়ার 4n প্লাস আই টু দি পাওয়ার 4n প্লাস 1 প্লাস আই টু দি পাওয়ার 4n প্লাস 2 প্লাস আই টু দি পাওয়ার 4n প্লাস 3। গত ক্লাসে এগুলো শিখছিলাম। ইকুয়ালস টু এই 1 কেন? এটা তো 0। আই টু দি পাওয়ার 4 এর মান 1, এটা তো 0। হ্যাঁ, 0। দেখো, গত ক্লাসে আমরা এইগুলা শিখে আসছি, তোমাদের মনে থাকার কথা, রাইট? এই যে আই টু দি পাওয়ার 1 মানে আই টু দি পাওয়ার 4, অথবা আই টু দি পাওয়ার 8, 12, 16, আই এর পাওয়ার 4 এর গুণিতক বা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হইলেই সেটার মান 1। এবং পাশাপাশি 4টা আই এর পাওয়ার মানে ক্রমিক সংখ্যা, আই টু দি পাওয়ার 1ও লিখে রাখি। পাশাপাশি 4টা ক্রমিক পাওয়ার যোগ করলে আই টু দি পাওয়ার 1 2 3 4 যোগ করলে কত? যোগ করলে হচ্ছে 0। পাশাপাশি 4টা আই এর ক্রমিক পাওয়ার যোগ করলে অ্যান্সার 0। দেখো, আই টু দি পাওয়ার 1 2 3 4 যোগ করলে 0। একইভাবে 4n থেকে শুরু করে 4n প্লাস 1, 4n প্লাস 2, 4n প্লাস 3, পাশাপাশি 4টা পাওয়ার যোগ করলে 0। তো এইটা হচ্ছে গত ক্লাসের পুনরালোচনা। এইটা গত ক্লাসের পুনরালোচনা।
আচ্ছা, তাহলে এখন আমাকে বলো এটা অ্যান্সার কি। আমি আরো 1 মিনিট পরে পড়ানো শুরু করি, আর একটু স্টুডেন্টরা আসুক, তোমরা নিজেরা এটা ট্রাই করতে থাকো। তো তোমরা নিজেরা এটা ট্রাই করতে থাকো। এটা রুয়েট ভর্তি পরীক্ষা 9-10 আসছিল। আই স্কোয়ারের মান যে -1, এটা আমরা সবাই জানি। এটা প্রশ্নে দেওয়াও থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে। আই এর মান হচ্ছে √1 এবং আই স্কোয়ারের মান -1, এটা আমরা সবাই জানি। তাইলে তোমাকে বলছে আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব, এভাবে ডট 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 যোগ করতে করতে i⁻23 পর্যন্ত যোগ করতে হবে। i⁻23 পর্যন্ত সবগুলা মিলে যোগ করলে কত হবে দেখি কে আগে সঠিক অ্যান্সার দেয়। যে আগে সঠিক অ্যান্সার দিবে তার নামটা আমি এখানে লিখব। যে আগে সঠিক অ্যান্সার দিবে তাকে এখানে নাম লিখে সংবর্ধনা দেওয়া হবে। সঠিক অ্যান্সার আগে কে দিছে? ফাশাবুল আলম পিয়াস। উচ্চারণ কি ঠিক করলাম? আচ্ছা, ছোট করে পিয়াস লিখি। সঠিক অ্যান্সার দিছে পিয়াস, ভেরি গুড। পিয়াস অ্যান্সার দিছে -1, এটার অ্যান্সার হবে -1। বাকি অনেকেই বলতেছো -i হবে না, -1 হবে। হ্যাঁ, ফাইজা আক্তার, সাকিব হাসান, আরো অনেকেই সঠিক অ্যান্সার দিছো, ঈশা, তারপরে হচ্ছে হ্যাঁ তোমরা মোহাম্মদ ইয়াসির আরাফাত, তোমাদের অ্যান্সার সঠিক। অ্যান্সার হচ্ছে -1। ভাইয়া কিভাবে -1? দেখো এইখানে আই কত থেকে কত পর্যন্ত আছে? i⁻1, প্রথমটাতে কিছু নাই মানে তুমি মনে মনে 1 চিন্তা করতে পারো। i⁻1 থেকে শুরু করে i⁻23। তাহলে খেয়াল করে দেখো তো যে i⁻1 থেকে i⁻20, তুমি এভাবে চিন্তা করো যে i⁻23 পর্যন্ত মানে কি i⁻20 প্লাস i⁻21 প্লাস i⁻22 প্লাস i⁻23, এই যে এরকম হবে না? i⁻3 4 5 6 ডট 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 করে লাস্টে 20 21 22 23। তো খেয়াল করে দেখো i⁻1 থেকে শুরু করে i⁻20 পর্যন্ত এটা কিন্তু 4 দিয়ে ভাগ যায়, যে 20। খেয়াল করে দেখো i⁻20 পর্যন্ত একদম 1 থেকে শুরু হয়েছে, যেহেতু একদম 1 থেকে শুরু হয়েছে তো i⁻20 পর্যন্ত সবগুলা যোগ করলে অ্যান্সার কি হয়ে যাবে? সবগুলা যোগ করলে অ্যান্সার হয়ে যাবে 0। হয়েছে এই পর্যন্ত i⁻20 পর্যন্ত যোগ করলে অ্যান্সার হবে 0। কেন? কারণ এই যে চিন্তা করে দেখো i থেকে i⁻4 ওই 4টার যোগফল 0, i⁻5 থেকে 8 5 থেকে 8 এটাও 0, 9 থেকে 12 এটাও 0, 13 থেকে 16 এটাও 0, 17 থেকে 20 ওটাও 0। ঘটনা বুঝতেছো? এই যে i⁻1 থেকে শুরু করে 20 পর্যন্ত মানে যেই সংখ্যাটা লাস্ট, যেই সংখ্যাটা 4 দিয়ে ভাগ যায় সেই পর্যন্ত সবগুলোর যোগফল হচ্ছে 0। তাহলে বাকি থাকবে কি? বাকি থাকবে i⁻21 22 23। দেখো এই যে এই 3টা বাকি থাকবে, আর বাকি i⁻20 পর্যন্ত 0 হয়ে যাবে। i⁻21 এটাকে 4 দিয়ে ভাগ করলে থাকে 1 মানে শুধু i⁻22 4 দিয়ে ভাগ করলে থাকে 2, i⁻23 4 দিয়ে ভাগ করলে থাকে 3। দেখো i এর মান এইভাবেই থাকলো, i স্কয়ারের মান হচ্ছে -1, i কিউবের মান হচ্ছে -i। আমরা গত ক্লাসে দেখছি i কিউবের মান হচ্ছে -i, i কিউবের মান -i, প্লাস i মাইনাস i কাটা -1। দেখো অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে -1। খেয়াল করে দেখো কত সুন্দর একটা ম্যাথ। i⁻1 থেকে শুরু করে 1 তো লেখা লাগে না, i⁻1 থেকে শুরু করে i⁻20 পর্যন্ত সবগুলা 4টা করে 5 বার লেখা যায়। প্রথম 20টাকে 4টা করে লিখলে 5 বার হবে, তো 0ই তো হবে। 5 বার 0 যোগ করলে কি লাভ আছে? কোনো লাভ নাই। থাকবে i⁻21 22 23, i⁻21 কে 4 দিয়ে ভাগ করলে থাকবে শুধু i⁻1, তারপর i⁻2 i⁻3। i কিউবের মান হচ্ছে -i, প্লাস i মাইনাস i কাটা। এই ম্যাথটা এইভাবে না করে আরো একটা সহজ পদ্ধতিতে করা যায়। এইভাবে করলে সময় বেশি লাগবে, তো কম সময়ে কিভাবে করা যায় দেখো। এখানে আছে i⁻23। আমি যদি চিন্তা করি যে i⁻23 এটার সাথে আমি মনে মনে একটা i⁻24 যোগ করলাম, আবার একটা i⁻24 বিয়োগ করলাম, এতে কোনো সমস্যা আছে? এতে কিন্তু কোনো সমস্যা নাই। আমি ইচ্ছা করে টোটালটার সাথে একটা i⁻24 এক্সট্রা যোগ করে দিলাম আর একটা বিয়োগ করে দিলাম, এতে কেউ কিন্তু আপত্তি করবে না।
একই জিনিস আপনি যোগ বিয়োগ করতেছেন, করেন, কাটাকাটি তো যাবে। এখন খেয়াল করে দেখো, এখন কিন্তু i টু দি পাওয়ার 24 এই পর্যন্ত 4 দিয়ে ভাগ যায়, মানে এই টোটালটা হয়ে যাবে 0। দেখো একদম i টু দি পাওয়ার 1 থেকে শুরু করে i টু দি পাওয়ার 24 চারটা চারটা করে সাজাও, 6 বার সাজানো যাবে এবং প্রতি চারটার যোগফল হবে 0, মানে i টু দি পাওয়ার 24 পর্যন্ত হয়ে যাবে 0। থাকবে কি? থাকবে মাইনাস i টু দি পাওয়ার 24, মাইনাস i টু দি পাওয়ার 24। দেখো মাইনাসটা সামনে থাকবে, আর i টু দি পাওয়ার 24 4 দিয়ে ভাগ যায়, তার মানে অ্যান্সার 1। সামনে মাইনাস থাকবে আর i টু দি পাওয়ার 24 এর মান হচ্ছে 1। দেখো i টু দি পাওয়ার 24 এর মান হচ্ছে 1, i টু দি পাওয়ার 24 এর মান হচ্ছে 1, আর সামনের মাইনাস থাকবে। ইজ ইট ক্লিয়ার? একটু বলো যারা গত ক্লাসটা করছো, গত ক্লাসটা যারা করছো তাদের কিন্তু এটা একদম সুন্দর মতো ক্লিয়ার হওয়ার কথা। আর যারা গত লেকচারটা করো নাই, অবশ্যই প্রথম ক্লাস না দেখে দ্বিতীয় ক্লাস দেখতে আসবে না, তাহলে তোমার নিজের কনফিডেন্স কমে যাবে, তোমার মনে হবে যে তুমি হয়তো পারতেছো না। কিন্তু আগের ক্লাস না করা থাকলে আজকের ক্লাস পারা কিন্তু খুব টাফ, কারণ সব রিলেটেড জিনিস আগের ক্লাসের বেসিক থেকেই এই আজকের ক্লাস পড়াবো। কাজেই অবশ্যই সিরিয়াল ওয়াইজ ক্লাস করতে হবে, অবশ্যই অবশ্যই সিরিয়াল ওয়াইজ ক্লাস করবা। মিস দিয়ে বা কি বলে একটা ক্লাস করলা গ্যাপ দিয়ে তারপরে ক্লাসে চলে আসলা, এরকম করবা না, তাহলে তোমার নিজেরই ক্ষতি হবে। তখন তোমার কাছে হায়ার ম্যাথ কঠিন লাগবে, মনে হবে যে কিছু বুঝতেছি না, কারণ তুমি যে কেন বুঝতেছো না সেটা তো তুমি নিজে বুঝতেছো না যে আসলে তুমি কোন কাজ করে চলে আসছো। আচ্ছা এখন এইটা দেখি, এইটা কে পারে, এইটা কে পারে? 1 মিনিট সময় দেখি, দেখি কার কেমন বুদ্ধি। 1 মিনিট সময় দেখি কে অ্যান্সার দিতে পারে, কে অ্যান্সার দিতে পারে দেখি। এটা যে অ্যান্সার দিতে পারবে তাকে কি করা হবে? তাকেও এই বোর্ডে নাম লিখে সম্মাননা দেওয়া হবে, বোর্ডে নাম লিখে সম্মাননা পুরস্কার দেওয়া হবে, সম্মাননা পুরস্কার। i স্কোয়ার ইকুয়ালস টু -1 হলে, i স্কোয়ারের মান যে -1 এটা আমরা সবাই জানি, ছোট বড় যুবক বৃদ্ধ সবাই আমরা জানি i স্কোয়ারের মান -1। এটা প্রশ্নে দেওয়া নাও থাকতে পারে। কি বলছে দেখো, i কিউব, i টু দি পাওয়ার 5, i টু দি পাওয়ার 7 প্লাস ডট 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 i টু দি পাওয়ার 57 টোটাল যোগ করতে বলছে। এটা পারার জন্য অবশ্য 9-10 এর সমান্তর ধারা পড়া থাকা লাগবে। এই তোমরা 9-10 এর সমান্তর ধারা তো পড়ছো নাকি? ওইটাও শর্ট সিলেবাসে ছিল না? তোমাদের ইন্টারমিডিয়েটের শর্ট সিলেবাস যেটা দিছে এটা একদম পারফেক্ট শর্ট সিলেবাস, বাকি অধ্যায়গুলো না পড়লেও খুব বেশি অসুবিধা হবে না। কিন্তু 9-10 এ তোমরা যে কি পড়ে আসছো আর কি যে পড়ে আসো না এটা তো আমি জানি না। আচ্ছা তোমাদের 9-10 এর শর্ট সিলেবাস কি কি ছিল এটাও আমার একটু ঘাটাঘাটি করতে হবে, দাঁড়াও। কারণ তোমাদেরকে পড়াচ্ছি, তোমরা কোন অধ্যায়গুলো পড়ে আসছো কোন অধ্যায়গুলো পড়ো নাই ওটাও তো আমার জানা দরকার। সমান্তর ধারা তো পড়ছো তাই না? আচ্ছা ফরগেট অ্যাবাউট এভরিথিং, সবকিছু ভুলে যাও, আমাকে এইটা বলো তো। ধরো এটা একটা সমান্তর ধারা, এই যে 3-5, সবগুলোতে আই তো সেম, আই এর তো ধারা না, ধারা হচ্ছে 3, 5, 7 এবার ডট 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 57। আচ্ছা আমাকে বলো তো এখানে পদ আছে কয়টা? এখানে কয়টা পদ আছে? কেউ আবার গুণা শুরু করো না, কেউ আবার ধরে ধরে গুণা শুরু করো না, আঙুল ধরে গুণা শুরু করো না। তুমি সমান্তর ধারার সূত্র দিয়ে বের করে বলো তো যে এই যে 3, 5, 7 ডট 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 57 এখানে পদ সংখ্যা কত বলো তো দেখি, আমাকে এইটা বলো, পদ সংখ্যা কত? দাদা আমি বায়োলজির পাবলিক হায়ার ম্যাথ পড়ি নাই, এই সর্বনাশটা করছে রে বিপদ। আচ্ছা বলো আগে, অ্যান্সার বলা লাগবে না, অ্যান্সার হয়তো অনেকে এটা পারবে না, কোনো সমস্যা নাই, আমি করে দিচ্ছি। তোমরা আগে আমাকে বলো যে 3, 5, 7 ডট 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 এভাবে 57 পর্যন্ত এখানে কতগুলা পদ আছে। এই যে একটা সমান্তর ধারা দেখো 3, 5, 7 ডট 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 ডট, তুমি চিন্তা করো এটা একটা সমান্তর ধারা, এই সমান্তর ধারায় পদ সংখ্যা কত? এই সমান্তর ধারায় পদ সংখ্যা কত? ভেরি গুড। হ্যাঁ হয় নাই, জান্নাতুল ফেরদৌস হয় নাই, হয় নাই, হয় নাই, ভেরি গুড, আগে বলে ফেলছিলাম না। আরে এখানে কেমনে 56টা পদ কিভাবে হবে? 3, 5, 7 একটা একটা গ্যাপ দিয়ে হচ্ছে না। তুমি একটা কাজ করতে পারো, গুনে ফেলতে পারো আঙুলে ধরে 3, 5, 7, 9, 11, 13, 15, বাট এইভাবে গুণা তো ফিজিবল না। কিভাবে করবো? জান্নাতুল ফেরদৌস, ভেরি গুড, ভেরি গুড জান্নাতুল ফেরদৌস। বের করার বুদ্ধি হচ্ছে পদ সংখ্যা। দেখো একটা সমান্তর ধারার পদ সংখ্যা বের করার সূত্র হচ্ছে, লিখো শেষ পদ
শেষ পদ মাইনাস শেষ পদ মাইনাস প্রথম পদ, শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই পদ পার্থক্য, পদ পার্থক্য প্লাস 1। এই যে এইটা হচ্ছে সমান্তর ধারার পদ সংখ্যা নির্ণয়ের সূত্র। এইটা হচ্ছে সমান্তর ধারার পদ সংখ্যা নির্ণয়ের সূত্র। তাহলে এই ধারাটায় কতগুলা পদ আছে? এই ধারাটায় পদ আছে দেখো, শেষ পদ হচ্ছে 57, প্রথম পদ হচ্ছে 3, পদ ও পার্থক্য প্রত্যেক দুইটা পদের মধ্যে পার্থক্য হচ্ছে 2 প্লাস 1। দেখো 27 আর 1 28। এটা 9 10 এর সূত্র। একটা সমান্তর ধারার পদ সংখ্যা বের করার সূত্র হচ্ছে এইটা। অর্থাৎ এখানে টোটাল পদ আছে কয়টা? 28টা করে আছে। এখানে টোটাল কয়টা পদ আছে? 28টা পদ আছে। ভেরি গুড। এই সূত্রটা তোমাকে জানতে হবে অবশ্যই, এই সূত্র অবশ্যই জানতে হবে। আচ্ছা ভালো কথা। এখন তুমি একটা জিনিস দেখো তো, আই এটার মান কত? আই এর মান শুধু আই, আই কিউব, আই কিউবের মান কত? মাইনাস আই। দেখো আই এর মান আই, আই কিউবের মান মাইনাস আই। তারপর দেখো আই স্কোয়ারের মান হচ্ছে -1, আই টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে +1। দেখো যখন আই এর পাওয়ারের পার্থক্য 2 হয়, এখানে শুধু আই, এখানে আই কিউব, মান কিন্তু সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। দেখো তাহলে এই দুইটা যোগ করলে কি হবে? এই দুটো যোগ করলে 0। আই স্কোয়ারের মান -1, আই টু দি পাওয়ার 4 এর মান +1, মান সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট, যোগ করলে 0 হবে। অথবা তুমি অন্য যে কোনো দুইটা যোগ করো, মনে করো এই যে আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 5, মানে আই এর পাওয়ারের পার্থক্য 2, এরকম যে কোনো দুইটা আই যোগ করো, অ্যান্সার হবে 0। আই টু দি পাওয়ার 7 প্লাস আই টু দি পাওয়ার 9 যোগ করো, অ্যান্সার হবে 0। আই টু দি পাওয়ার 51 প্লাস আই টু দি পাওয়ার 53 যোগ করলে অ্যান্সার কি হবে? 0। অর্থাৎ আই এর পাওয়ার যদি 2 করে বাড়ে, প্রত্যেক দুইটা আই যোগ করলে অ্যান্সার হয় 0, প্রতি দুইটা যোগ করলে 0। তো দুইটা যোগ করলে যদি 0 হয়, 4টা যোগ করলেও 0 হবে, 6টা যোগ করলেও 0 হবে, 8টা যোগ করলেও 0 হবে। মানে 2 দিয়ে ভাগ গেলেই 0। এই যে 28টা, এখানে মোট পদ আছে কয়টা? 28টা, প্রতি দুইটার জন্য 0 হবে। তো 28টাকে কয় জোড়া বানানো যায়? 14 জোড়া। 28টা পদ সংখ্যা, মোট 14 জোড়া হবে, 14 জোড়া, প্রত্যেক জোড়ার অ্যান্সার 0। তো 14টা শূন্য যোগ করলে কি হবে? শূন্যই হবে, অ্যান্সার হবে 0। আচ্ছা এটা থাক, অ্যান্সার হবে 0। এই দেখো এমন মজার ম্যাথ কোথায় পাবা বলো? টাকা দিয়েও কিনতে পারবো না, টাকা দিয়েও কিনতে পারবো না এত সুন্দর ম্যাথ। দেখো অ্যান্সার 0। কত চমৎকার একটা ম্যাথ। পদ সংখ্যা যদি জোড় হয়, আই এর পাওয়ার যদি 2 করে বাড়ে, তাহলে পদ সংখ্যা জোড় হইলেই অ্যান্সার 0। বোঝা গেছে? কত সুন্দর ম্যাথ। করবো কিভাবে? এগুলো এমসিকিউতে আসবে, এমসিকিউতে আসলে এভাবে লিখে দিলেই হবে। আর সৃজনশীলের ক নাম্বারে আসলে তুমি এভাবে লিখবা, এখানে পদ সংখ্যা 28 বের করবা, তারপর বলবা আমরা জানি, বা এইভাবে লিখতে পারো যে আমি যেভাবে লিখছি, যে আমরা জানি আই প্লাস আই কিউব এটার মানও 0, আই স্কোয়ার প্লাস আই টু দি পাওয়ার 4 এটার মানও 0, তবে লিখে দেবো। অতএব টোটাল অ্যান্সার 0। এগুলো এমসিকিউ এর প্রশ্ন, এমসিকিউ আসবে অথবা সৃজনশীলের ক নাম্বার প্রশ্নে আসবে। তোমাকে বাংলা সহ ওইভাবে ব্যাখ্যা লিখতে হবে না, বাংলা সহ ওইভাবে ব্যাখ্যা লিখতে হবে না। ওকে দেখো, এই যে দেখো আই, আচ্ছা যারা বোঝো নাই কোনো সমস্যা নাই, চলো আবার বুঝাই দিই। দেখো গত ক্লাসটা খালি করা থাকলেই হবে, তাইলে বুঝতে পারবা। আই এবং আই কিউব যোগ করো, আই এবং আই কিউব যোগ করলে কি হবে? আই এবং মাইনাস আই কাটা 0। এখানে দেখো আই স্কোয়ার এবং আই টু দি পাওয়ার 4 যোগ করো, +1 -1 কাটাকাটি গিয়ে কত? 0। তো দেখো আই এর পাওয়ার যখন 2 করে বাড়ে, এই যে দেখো 3 5 7 2 করে বাড়তেছে, 1 আর 3 যোগ করলে 0, 3 5 যোগ করলে 0, 7 9 যোগ করলে 0, 2 4 যোগ করলে 0। অর্থাৎ আই এর পাওয়ারের পার্থক্য যদি 2 হয়, তাহলে সেই দুইটা যোগ করলে 0। তুমি যদি আই টু দি পাওয়ার 51 53 এই দুইটাও যোগ করো, পাওয়ারের পার্থক্য হচ্ছে 2, সেটা 0ই হবে। তাহলে তুমি এভাবে চিন্তা করো, আই টু দি পাওয়ার 3 আর 5 এই দুইটা মিলে 0, 7 আর 9 এই দুইটা মিলে 0, 11 আর 13 এই দুইটা মিলে 0। এরকম পদ সংখ্যা কয়টা আছে? 28টা।
তো প্রতি দুইটা মিলে 0, 28টা মিলে কয়টা হবে? 14টা 0 হবে। প্রতি দুইটার জন্য যদি একটা 0 হয় তাহলে 28টার জন্য কয়টা 0 হবে? 14টা 0। তো 14টা 0 যোগ করলে তো 0ই। 0 14টা হোক, 28টা হোক, 56টা হোক, 0 যোগ করলে তো 0ই হবে। বুঝতে পারছো? বলো বুঝতে পারছো কিনা? বোঝা গেছে? ওকে ফাইন, আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। ওকে ফাইন। তারপরে আরো একটা ম্যাথ। আচ্ছা, সেম ম্যাথটাতে আমাকে একজন বলো তো যে ভাইয়া এখানে যদি i টু দি পাওয়ার 57 পরে i টু দি পাওয়ার, মনে করো সেম প্রশ্নটাতে i টু দি পাওয়ার 57 এর পরে i টু দি পাওয়ার 59 থাকতো, তাহলে অ্যান্সার কি হইতো বলো তো? এই ম্যাথটাতে তো i টু দি পাওয়ার 57 পর্যন্ত আছে, পদ সংখ্যা 28টা, 2 দিয়ে ভাগ গেলেই অ্যান্সার 0 এইরকম ক্ষেত্রে। কারণ 2 দিয়ে ভাগ যাওয়া মানে কি? জোড়া জোড়া হবে, জোড়া জোড়ায় হইলেই 0। তো যদি এখানে i টু দি পাওয়ার 57 এর পরে i টু দি পাওয়ার 59 থাকতো, তাইলে অ্যান্সার কি হতো ভাইয়া? তখন পদ সংখ্যা হইতো 29টা, 28টা পদ আরো একটা। তো 29টার মধ্যে 2 দিয়ে ভাগ যায় কতগুলো? 28টা। এই পর্যন্ত তো 0, এটা আমরা দেখেই আসলাম। i টু দি পাওয়ার 57 পর্যন্ত মানে প্রথম 28টা পদ হয়ে যাবে 0, আর 29 নাম্বার পদটা বাকি থাকবে। তো অ্যান্সার হবে শুধু এইটা, অ্যান্সার হবে শুধু এইটা। এটাকে এখন 4 দিয়ে ভাগ করে দাও, i কিউব সমান -i। এই ঘটনা বুঝতেছো? যদি i টু দি পাওয়ার 57 পর্যন্ত থাকে তাইলে তো পদ সংখ্যা 28টা, জোড়ায় জোড়ায় সাজাইলে 14টা জোড়া হয়, প্রত্যেক জোড়ার যোগফল 0, মানে 14টা 0 যোগ করলে 0। যদি আরো একটা পদ থাকে i টু দি পাওয়ার 59, তাহলে i টু দি পাওয়ার 57 পর্যন্ত, এই পর্যন্ত 0, শুধু এইটা বাকি থাকবে। i টু দি পাওয়ার 59 এর মান কিভাবে বের করে? 4 দিয়ে ভাগ করে দাও, পাওয়ার 4 দিয়ে ভাগ করলে 56, 56 4 দিয়ে ভাগ যায় থাকবে 3, আর i কিউবের মান হচ্ছে -i। এটা এই ম্যাথের অংশ না, এটা আমি তোমাকে খালি বোঝানোর জন্য বললাম। বুঝতে পেরেছো কত সুন্দর জিনিস? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। ওকে ওকে ফাইন, ক্লিয়ার। ওকে ভেরি গুড। মিনহাজুল ইসলাম, ফারজানা, ফাইজা, হ্যাঁ ভেরি গুড। ওকে ওকে ক্লিয়ার। ওকে এখন এইটা আমাকে বলো লাস্ট, এটা এই টাইপের লাস্ট ম্যাথ, এটা আমাকে তোমরা বলো অ্যান্সার কি হবে? এইটা এই টাইপের লাস্ট ম্যাথ, এটা পারা উচিত, এইটা পারা উচিত। দেখো এখানেও সেম 2 2 করেই বাড়ছে, তো 2 2 জোর করে বাড়ে i টু দি পাওয়ার 4 প্লাস i টু দি পাওয়ার 6, এই দুটার মানও 0, i টু দি পাওয়ার 8, i টু দি পাওয়ার 10, এটার মানও 0। 2 2 করে বাড়তেছে। পদ সংখ্যা বের করো, পদ সংখ্যা কি হবে? শেষ পদ, পদ সংখ্যা হবে শেষ পদ, মানে পাওয়ার 104 মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই কত করে বাড়ছে? 2 করে বাড়ছে, প্লাস 1 কত হবে? দেখো 100 বাই 2 50 আর 1 51, 51টা পদ। ঠিক আছে, তো এই 51টা পদের মধ্যে 50টা যোগ করলে কি হয়ে যাবে? 0, কারণ 2 দিয়ে ভাগ যায়। দেখো 50টা যোগ করলে 0 হয়ে যাবে, প্রতি দুইটা মিলে একটা 0, পাওয়ার যদি 2 2 করে বাড়ে প্রতি দুইটা মিলে একটা 0। আগে শোনো আমি কি বলতেছি, একটু বোঝার চেষ্টা করো। প্রতি দুইটা মিলে 0, তা দুইটা 50টার মধ্যে 25 জোড়া হবে 0, থাকবে শুধু 51 নাম্বার পদটা। থাকবে কোনটা? থাকবে শুধু 51 নাম্বার পদ, মানে একদম লাস্ট পদটা। এই যে মনে করো এখানে i টু দি পাওয়ার 102 প্লাস i টু দি পাওয়ার 104 ইকুয়ালস টু অ্যান্সার তোমাকে বের করতে বলা হয়েছে। তো i টু দি পাওয়ার 102 পর্যন্ত টোটাল হবে 50টা পদ, রাইট? বোঝার চেষ্টা করো। i টু দি পাওয়ার 102 পর্যন্ত, i টু দি পাওয়ার 102 পর্যন্ত অ্যান্সার কি হবে? 0, কারণ 51টা পদ, i টু দি পাওয়ার 104 যেহেতু 51 নাম্বার পদ,
তাহলে 50 নাম্বার পদ কোনটা হবে? i টু দি পাওয়ার 102, 2 করে বাড়তেছে। তো i টু দি পাওয়ার 102 এই পর্যন্ত 50টা পদ, মানে অ্যান্সার হয়ে যাবে 0, থাকবে শুধু লাস্টের পদটা, অর্থাৎ বাকি থাকবে শুধু এইটা। অ্যান্সার হবে শুধু i টু দি পাওয়ার 104। অ্যান্সার হবে শুধু i টু দি পাওয়ার 104। দেখো 104 কি 4 দিয়ে ভাগ যায়, i টু দি পাওয়ার 104 এর মান কত? 4 দিয়ে ভাগ করো, 80 24 4 দিয়ে ভাগ যায়, অ্যান্সার হচ্ছে 1। দেখো i টু দি পাওয়ার 104 থাকবে। প্রথম 50টা পদ i টু দি পাওয়ার 102 পর্যন্ত, প্রথম 50টা পদের যোগফল হয়ে যাবে 0, থাকবে শুধু 51 নাম্বার পদ, যেটা একদম লাস্ট পদ, i টু দি পাওয়ার 104। অ্যান্সার হবে i টু দি পাওয়ার 104 বা +1। বুঝতে পেরেছো? এটা কি ক্লিয়ার? আচ্ছা, একটু কমেন্ট দেখে নিই। এইটা ক্লিয়ার হইলে আমরা এখন নতুন নতুন বিষয়ে যাব। ওকে ওকে, ভেরি গুড। না 0 না শাহরিয়ার পারভেজ, 0 কেন হবে? 51টা পদ আছে, প্রথম 50টা জোড় সংখ্যক পদ যোগ করলে 0 হয়। এই যে এই 2 2 করে যখন পাওয়ার বাড়ে, তো প্রথম 50টা পদের যোগফল হবে 0, 51 নাম্বার পদটা তো বাকি থাকবে, সেটার অ্যান্সার হবে i টু দি পাওয়ার 104। 104 4 দিয়ে ভাগ যায়, অ্যান্সার 1। ভেরি সহজ, খুবই সহজ, তাই না? আসলেই খুব সহজ। এখন আমরা পড়ব জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট। ভেরি ইম্পর্টেন্ট টপিক, ভেরি ইম্পর্টেন্ট টপিক। জটিল সংখ্যা লিখো, জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয়। মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয়, এটা আমরা এখন শিখব। দেখো টপিকটা হচ্ছে জটিল সংখ্যার মডুলাস নির্ণয় করতে হবে এবং আর্গুমেন্ট নির্ণয় করতে হবে। দাদা এগুলো তো খুব সহজ। হ্যাঁ, খুবই সহজ। ভাইয়া কেমন জানি লাগতেছে, আমি সব পেঁচাই ফেলতেছি। তুমি আগে ক্লাসটা করছো জুই? আগে ক্লাসটা করা থাকলে পেঁচানোর কোনো সুযোগ নাই, পেঁচানোর কোনো সুযোগ নাই। আগে ক্লাসটা করছো, খুবই সহজ জিনিস, এই লাইনে পেঁচ লাগার কোনো কারণ নাই, টেনশনের কোনো কিছু নাই। আচ্ছা, এখন জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় শেখার আগে একটু সামান্য জিনিস। ধরো একটা জটিল সংখ্যা 3 + 4i, এই জটিল সংখ্যাটাকে আমি যদি ওই যে অক্ষে স্থাপন করি, মনে করো আমি তোমাকে এই যে সিম্পল, আমরা ওই যে আগে x অক্ষ y অক্ষ লিখে যেভাবে স্থাপন করতাম না, ওইভাবে যদি স্থাপন করতে যাই, যদিও আমরা যখন অক্ষে স্থাপন করি, এটা হচ্ছে বাস্তব অক্ষ, এটা হচ্ছে কাল্পনিক অক্ষ, এটা হচ্ছে বাস্তব অক্ষ, এটা বাস্তব অক্ষ, এটা কাল্পনিক অক্ষ। তো এই জটিল সংখ্যাটাকে আমরা যখন এই অক্ষে স্থাপন করব, তখন এইটাকে জটিল সংখ্যা আকারে না লিখে তুমি বিন্দু আকারেও লিখতে পারো। সরল রেখায় তোমরা বিন্দু যেভাবে শিখছো না, একটা বিন্দু স্থানাঙ্ক ব্যবস্থায় যেভাবে বসায়, ঠিক সেইভাবে বসানো যায়। যেমন এই যে 3 + 4i, এই জটিল সংখ্যাটার প্রতিরূপী বিন্দু সরল রেখার স্থানাঙ্ক ব্যবস্থার মতো 3, 4। সিম্পলি এই দেখো, 3 হচ্ছে বাস্তব অংশ, 4 হচ্ছে কাল্পনিক অংশ। মনে আছে? এই যে একটা জটিল সংখ্যা, এই জটিল সংখ্যার বাস্তব অংশ হচ্ছে 3, কাল্পনিক অংশ হচ্ছে 4। তো এই দুইটাকে এইভাবে স্থানাঙ্ক ব্যবস্থায় লেখা যায়। তো এই জটিল সংখ্যাটার প্রতিরূপী বিন্দু হচ্ছে 3, 4। ধরো এই যে এখানে 3, এখানে 4, ধরো এই যে 3, 4। তুমি যখন বাস্তব এবং কাল্পনিক এই দুইটা অক্ষ, এরা কিন্তু x অক্ষ y অক্ষ না, একটা বাস্তব অক্ষ, একটা কাল্পনিক অক্ষ। তো এইভাবে যখন লিখবা, তখন যে কেউ দেখেই বুঝবে এটা আসলে একটা জটিল সংখ্যা, কারণ কাল্পনিক অক্ষ আছে এবং জটিল সংখ্যাটা হচ্ছে 3 + 4i। বুঝছো? এই জটিল সংখ্যাটাকে প্রতিরূপী বিন্দু হিসেবে এভাবে লেখা যায়, অথবা এই বিন্দুটা দেখে তুমি ডিসিশন নিতে পারবা যে আসলে জটিল সংখ্যাটা কি ছিল। যেমন তোমাকে যদি বলি আরেকটা সংখ্যা -4 + 3i, -4 + 3i, এটার প্রতিরূপী বিন্দু কি হবে? -4, +3। দেখো এটার প্রতিরূপী বিন্দু হচ্ছে 3, 4। আর এই যে -4, আচ্ছা এখানে আমি ব্র্যাকেট দিছি কেন?
এখানে ব্র্যাকেটের তো কোনো কাজ নাই, এটা ছিল 3 + 4i। খেয়াল করে দেখো, এটার প্রতিরূপী বিন্দু হচ্ছে 3,4, আর এই জটিল সংখ্যাটা -4 + 3i, এটার প্রতিরূপী বিন্দু হচ্ছে -4,3। দেখো -4,3, -4 মানে বাম দিকে, ধরো এখানে -4, এখানে 3, এই যে এখানে -4,3, -4,3। খেয়াল করে দেখো, তার মানে বাস্তব অক্ষ এবং কাল্পনিক অক্ষ এই বরাবর একটা বিন্দু দেখা, বা একটা বিন্দু মানেই সেটা একটা জটিল সংখ্যাকে রিপ্রেজেন্ট করতেছে। তুমি বিন্দু দেখে ভাইবো না যে এটা সরল রেখার বিন্দু, এটা আসলে জটিল সংখ্যার প্রতিরূপী বিন্দু, মানে জটিল সংখ্যাকে প্রকাশ করতেছে এই বিন্দুটা। বুঝতে পেরেছো? এখন এখানে আরো একটা মজার জিনিস আছে। একটা মজার জিনিস কি জানো? এই যে জটিল সংখ্যাটা, খেয়াল করে দেখো, এই যে জটিল সংখ্যাটা, এই জটিল সংখ্যাটাকে খেয়াল করে দেখো। আমি যদি তোমাকে বলি যে ভাইয়া 3, 4 এবং -4,3, এই দুইটা বিন্দু যদি তুমি মূল বিন্দু থেকে যোগ করো, আমি তোমাকে একটা সুন্দর জিনিস দেখাই। এই যে যদি যোগ করো, ধরো তুমি গ্রাফ পেপারে নিলা, তুমি গ্রাফ পেপারে আঁকাইলা এই দুইটা বিন্দু, মূল বিন্দুর সাথে যোগ করলা, মূল বিন্দু মানে এটা ধরো 0,0 যোগ করলা। যোগ করার পরে দেখা যাবে কি এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। মানে এইখানে আমি যে দুইটা বিন্দু নিছি এই উদাহরণটা দেওয়ার জন্য, আমি ইচ্ছা করে এরকম দুইটা বিন্দু নিছি যেন মাঝখানে 90 ডিগ্রি কোণ হয়। তার মানে ভাইয়া আমি জিনিসটা এইভাবে চিন্তা করতে পারি না যে এই যে জটিল সংখ্যাটা, এই জটিল সংখ্যাটা এখানে 90 ডিগ্রি কোণে ঘুরে গেছে, এই জটিল সংখ্যাটা কত ডিগ্রি কোণে ঘুরে গেছে? 90 ডিগ্রি কোণে ঘুরে গেছে। দেখো আমি আগে চিন্তা করতে পারি এইভাবে যে আগে এই বরাবর ছিল, ধরো একটা ধরলাম পি, একটা ধরলাম কিউ, ধরো ও পি, এখন ও কিউ। আমি এইভাবে চিন্তা করলাম যে ও পি, এই যে জটিল সংখ্যাটা মানে পি বিন্দুটা জটিল সংখ্যাটা, এই ওপি রেখাটা, ওপি মানে কি? ওপি হচ্ছে মূল বিন্দু থেকে এই জটিল সংখ্যাটা দূরত্ব। ওপি হচ্ছে মূল বিন্দু থেকে এই 3 + 4i এই জটিল সংখ্যার দূরত্ব, আর ও কিউ হচ্ছে মূল বিন্দু থেকে -4 + 3i এই জটিল সংখ্যাটার দূরত্ব। ঠিক আছে? তো এই যে জটিল সংখ্যা দুইটা, আমি চিন্তা করতে পারি না যে এই জটিল সংখ্যাটা 90 ডিগ্রি কোণে ঘুরে এখানে চলে আসছে। আমি যদি এইভাবে চিন্তা করি যে এই একটা জটিল সংখ্যা আগে এখানে ছিল, এটা 90 ডিগ্রি কোণে ঘুরে এখানে চলে আসছে, তাহলে ভাইয়া গত ক্লাসে আমরা কি শিখছিলাম? 90 ডিগ্রি কোণে কে ঘুরায়? 90 ডিগ্রি কোণে কে ঘুরায়? আই ঘুরায়, ছোট হাতের আই। তাহলে এই যে জটিল সংখ্যাটা, এই জটিল সংখ্যাটাকে তুমি একটা আই দিয়ে গুণ করে দাও তো, দেখো তো এটা আসে কিনা। অবশ্যই এটা আসবে। ভালো করে বুঝো, লজিকটা বোঝো, এগুলা পরীক্ষায় আসবে না, এগুলো পরীক্ষায় আসবে না, এগুলো তোমার নিজের বোঝার জন্য, উদাহরণগুলো নিজে ফিল করতে পারার জন্য। ধরো একটা জটিল সংখ্যা আগে এখানে ছিল 3 + 4i, সেটা কত ডিগ্রি কোণে ঘুরে গেছে? এখান থেকে ধরো এই জটিল সংখ্যাটা ধরো এখান থেকে এখানে চলে আসছে, ধরো এই জটিল সংখ্যাটা এখান থেকে এখানে চলে আসছে, কত ডিগ্রি কোণে ঘুরছে? 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি কোণে একটা সংখ্যাকে কে ঘুরায়? আই ঘুরায়, আই দিয়ে গুণ করে দিতে হয়। এই যে দেখো, ধরলাম এই জটিল সংখ্যাটাকে আমি আই দিয়ে গুণ করে দিছি, তাহলে এটা ঘুরে কোথায় চলে আসবে? এইখানে চলে আসবে। তাহলে দেখি আসে কিনা, 3i + 4i², 3i -4, আমরা জানি i² এর মান -4, -1, আমরা জানি i² এর মান -1, আমরা জানি i² এর মান -1, i² এর মান -1, তো প্লাস মাইনাসে -4। এই যে দেখো, এই যে দেখো কি সুন্দর করে মিলে গেছে, কি সুন্দর করে মিলে গেছে। দেখো, দেখছো কত সুন্দর জিনিস, এগুলা বুঝে বুঝে পড়লে এত মজা লাগবে। দেখো এই যে মিলে গেছে। এখানে জটিল সংখ্যাটা কি ছিল? -4 + 3i। দেখো এই যে জটিল সংখ্যাটা, একটা জটিল সংখ্যাকে তুমি যদি আই দিয়ে গুণ করে দাও, শুধু জটিল সংখ্যাকে না, যে কোনো সংখ্যাকে তুমি আই দিয়ে গুণ করে দিলে সেই সংখ্যাটা ঘড়ির কাঁটার বিপরীতে, এই দেখো ঘড়ির কাঁটার বিপরীতে, ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি কোণে ঘুরবে। তো এই জটিল সংখ্যাটাকে আমি আই দিয়ে গুণ করে দিছি, যে জটিল সংখ্যাটা পাওয়া গেছে -4 + 3i, তুমি গ্রাফ পেপারে আঁকাই দেখো, এই বিন্দু দুটা বসাইয়া মূল বিন্দুর সাথে যোগ করে দেখো, অবশ্যই এই কোণটা 90 ডিগ্রি হবে, অবশ্যই এই কোণটা 90 ডিগ্রি হবে। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। আই দিয়ে থাপ্পড়, হ্যাঁ ধরো যে আই দিয়ে থাপ্পড় দিয়ে দিছি, আই দিয়ে থাপ্পড় দিয়ে দিছি।
-3 + 4 থার্ড ব্র্যাকেট না, থার্ড ব্র্যাকেট নয়, ফার্স্ট ব্র্যাকেট। জটিল সংখ্যার বিন্দুতে আমরা যখন বিন্দু প্রকাশ করি তখন ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়, ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট না, বুঝছো? এখানে তো ব্যবধি না, এটা বিন্দু। ভাইয়া এখন এইচএসসি 23 ব্যাচের ফার্স্ট পেপারের সাইকেল ওয়ানে ভর্তি হওয়া যাবে? হ্যাঁ, যে কোনো সময় ভর্তি হওয়া যাবে। আমার যে কোনো সাইকেলে তুমি ইন্টারমিডিয়েট পরীক্ষা পর্যন্ত যে কোনো সময় ভর্তি হতে পারবা, আগামী 2 বছরের যে কোনো সময় ভর্তি হতে পারবা, কারণ সকল ক্লাস সিরিয়াল ওয়াইজ সাজানো থাকবে, সকল পরীক্ষার লিঙ্ক সাজানো থাকবে। তুমি যে কোনো সময় এনরোল করলে পূর্বের সমস্ত কিছু সুন্দর মতো সাজানো গোছানো অবস্থায় পেয়ে যাবা। আচ্ছা, ঠিক আছে, একটু ক্লিয়ার? ওকে, ক্লিয়ার, ফাইন। এখন আমরা যাব মডুলাস এবং আর্গুমেন্ট। চলো, এটা কিন্তু আমরা কিন্তু টপিকটার নাম দিয়েছিলাম মডুলাস এবং আর্গুমেন্ট। হ্যাঁ, এটা কিন্তু মডুলাস এবং আর্গুমেন্ট না, এটা হচ্ছে একটু বেসিক, যে একটা বিন্দু কিভাবে বসাইতে হয় এটা দেখাইলাম। একটা বিন্দু কিভাবে বসাইতে হয় স্থানাঙ্ক ব্যবস্থায় সেটা দেখাইলাম, জটিল সংখ্যার প্রতিরূপী বিন্দু। এখন আমরা আমাদের মেইন টপিক মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় শুরু করতেছি। এখন আমরা মেইন টপিক মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয়, ঠিক আছে? ওকে, ফাইন। চলো, এখন আমরা কি দেখব? এখন দেখব মডুলাস এবং আর্গুমেন্ট কিভাবে নির্ণয় করতে হয়। ধরো একটা জটিল সংখ্যা z, একটা জটিল সংখ্যা z = x + iy অথবা a + ib, যেটা খুশি তুমি ধরো, x + iy অথবা a + ib, ঠিক আছে? আমি ধরলাম এই যে পজিটিভ x + iy। যদি x এবং y দুটোই পজিটিভ হয়, কোন চতুর্ভাগে থাকবে? পজিটিভ চতুর্ভাগে থাকবে, মানে প্রথম চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে থাকবে x + iy। বিন্দুটা কোথায় হবে? এইখানে, ধরো এইখানে। তুমি x, y লিখতে পারো, প্রতিরূপী বিন্দু x, y, অথবা x + iy ও লিখতে পারো, কোনো সমস্যা নাই। তুমি বিন্দু বসাইতে পারো x + iy, অথবা প্রতিরূপী বিন্দুটা x, y বসাইলেও চলবে। তো এখন মডুলাস এবং আর্গুমেন্ট কি এটা বোঝানোর আগে আমি একটু চিত্র আঁকি, আগে একটা চিত্র আঁকি, তারপরে বোঝাইতেছি। দেখো, খেয়াল করে দেখো, এই যে জটিল সংখ্যাটা, একটা জটিল সংখ্যার মূল বিন্দু থেকে যে ডিরেক্ট দূরত্ব, মূল বিন্দু থেকে একটা জটিল সংখ্যার যে প্রতিরূপী বিন্দু, এটা তো একটা বিন্দু। মূল বিন্দু থেকে জটিল সংখ্যার কোনো একটা প্রতিরূপী বিন্দুর সরাসরি যে দূরত্ব, সেই দূরত্বটাকে বলা হয় ওই জটিল সংখ্যার মডুলাস। ওই জটিল সংখ্যার মডুলাস, এই যে এটা হচ্ছে মডুলাস। মডুলাসকে প্রকাশ করা হয় ছোট হাতের আর দিয়ে, মডুলাসকে প্রকাশ করা হয় ছোট হাতের আর দিয়ে। দেখো, মডুলাস অফ জেড, এটাকে এইভাবে লিখে মড জেড = আর, আমি আর ধরলাম, অথবা এটাকে এইভাবে লিখে মড জেড, অথবা মডুলাস অফ জেড, অথবা আমরা এটাকে আর দিয়ে, ছোট হাতের আর দিয়ে প্রকাশ করি, একই কথা। তুমি কোনো একটা জটিল সংখ্যার মডুলাসকে মড জেড মানে জেড এর মডুলাস, অথবা মডুলাসের মধ্যে জেড, অথবা আর, এইভাবে প্রকাশ করতে পারো। তার মানে কোনো একটা জটিল সংখ্যার প্রতিরূপী বিন্দুর মূল বিন্দু থেকে ডিরেক্ট দূরত্ব হচ্ছে তার মডুলাস। আর আর্গুমেন্ট কি? আর্গুমেন্টকে প্রকাশ করে এইভাবে, আর্গুমেন্ট এ আর জি, আর্গুমেন্ট মডুলাস এর মড, আর্গুমেন্টের এ আর জি, আর্গুমেন্ট অফ জেড = আর্গুমেন্ট অফ জেড। মানে কি? আর্গুমেন্ট মানে হচ্ছে এই যে জটিল সংখ্যার একটা প্রতিরূপী বিন্দু, তুমি মডুলাস বের করছো না, সেই মডুলাসের রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে, সেটাই আর্গুমেন্ট। ভাইয়া, এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা? এখানে এক্স অক্ষ তো বলতে কিছু নাই, এক্স অক্ষ মানে বাস্তব অক্ষ, বুঝছো? বাস্তব অক্ষ। এই যে মডুলাসটা, কোনো একটা জটিল সংখ্যার যে মডুলাস রেখাটা, এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক বা বাস্তব অক্ষ, যেটা বাস্তব অক্ষের সাথে যে কোণ তৈরি করে, বাস্তব অক্ষের সাথে যে কোণ তৈরি করে, সেটাই হচ্ছে আর্গুমেন্ট অফ জেড। এই যে থিটা। কোন একটা জটিল সংখ্যা, এটা অনেকটা সরল রেখা অধ্যায়ের ওই পোলার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার মতো, বুঝতেছো? খেয়াল করে দেখো, মডুলাস রেখাটা, কোন একটা জটিল সংখ্যার যে মডুলাস নির্দেশকারী যে রেখাটা, সেইটা বাস্তব অক্ষের ধনাত্মক দিক। খেয়াল করে দেখবা, এই যে এটা বাস্তব অক্ষের ধনাত্মক দিক, আর বাম পাশেরটা হচ্ছে বাস্তব অক্ষের ঋণাত্মক দিক। অ্যাঙ্গেল সবসময় বাস্তব অক্ষের ধনাত্মক দিকের সাথে নিতে হবে, যে এই অক্ষের সাথে, এইটার সাথে, এই দিকে নেওয়া যাবে না,
অ্যাঙ্গেলটা সবসময় বাস্তব অক্ষের ধনাত্মক দিকের সাথে নিতে হবে, বাম দিকে এই দিকে নেওয়া যাবে না। বোঝা গেল? আচ্ছা, এখন এখান থেকে আমি যদি থিটাটা বের করি এবং আরটা বের করি, দেখো এই সরল রেখা অধ্যায়ের প্রথম 2টা ক্লাস সবাই করছো না? সরল রেখা অধ্যায় ফার্স্ট পেপার বেচে, মানে আমার বেচে যারা আসো বা নাই কোনো সমস্যা নাই, সরল রেখা অধ্যায় তো মোটামুটি 1টা বা 2টা ক্লাস, সরল রেখার 3.1, সরল রেখার 3.1 তো মোটামুটি সবার পড়া হয়ে যাওয়ার কথা, তাই না? তো দেখো সরল রেখা থেকে চিন্তা করো, এই যে এই বিন্দুটা যদি x, y হয়, এতটুক কি হবে? এতটুক হবে x। এই যে এখান থেকে এই পর্যন্ত এতটুক হবে x। আমি যদি নামকরণ করি, ধরলাম ও, এটা ধরলাম পি বিন্দু, এটা ধরলাম এন। পি বিন্দুটার স্থানাঙ্ক যদি x, y হয়, তাহলে ও থেকে এন এতটুকের মান হবে ছোট হাতের x, এবং এন থেকে পি বা পি এন এটার মান হবে ছোট হাতের y। খেয়াল করে দেখো, এটা একদমই বেসিক জিনিস, 9, 10-এও তোমরা এগুলা পড়ছো, স্থানাঙ্ক ব্যবস্থা। এটা যদি x, y বিন্দু হয়, ও থেকে এন এতটুকু হবে x, আর পি এন এটা হবে y। তাহলে এই ত্রিভুজ থেকে, এই ত্রিভুজটা দেখে তো, এই যে সমকোণী ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজ থেকে আমি কি লিখতে পারি? পিথাগোরাসের সূত্র ইউজ করো। পিথাগোরাসের সূত্র ইউজ করলে আমি কি লিখতে পারি? দেখো তো, পিথাগোরাসের সূত্র ইউজ করলে লিখতে পারি অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। অতিভুজ হচ্ছে আর বা ওপি, ওপি হচ্ছে অতিভুজ, ওপি মানে আর, আর স্কয়ার ইকুয়ালস টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ভূমি হচ্ছে x, লম্ব হচ্ছে y। তাহলে এখান থেকে আমি আর সমান কি লিখতে পারি? মডুলাস আর হচ্ছে √x স্কয়ার প্লাস y স্কয়ার। এই মডুলাসটা অনেকটা পোলার স্থানাঙ্ক ব্যবস্থার আর এর মতো, মনে আছে? যারা সরল লেখা পড়ছো, আমার ক্লাস বেঁচে যারা আসো, সুন্দর মতো পড়াইছি, ঠিক আছে? এই যে দেখো, √x স্কয়ার প্লাস y স্কয়ার আর ইকুয়ালস টু √x স্কয়ার প্লাস y স্কয়ার। এটা খুবই সহজ জিনিস একটা, তাই না? এটা বের করা কারো পক্ষেই টাফ হওয়ার কথা না, খুবই মজার একটা জিনিস, খুবই সহজ। আচ্ছা, গেল, মডুলাস বের করে ফেললাম। এখন এখান থেকে কি বের করব? এখান থেকে আর কি বের করা যায় দেখো তো। আচ্ছা, এই যে থিটা, আর্গুমেন্ট বের করতে হবে। আমরা মডুলাস বের করছি, আর্গুমেন্টও তো আমরা বের করা শিখবো। তাহলে চলো আমরা আর্গুমেন্ট বের করা শিখি। এই ত্রিভুজ থেকে দেখো tan θ সমান কি লেখা যায়? এই ত্রিভুজ থেকে tan θ সমান কি লেখা যায়? tan θ সমান কি? লম্ব বাই ভূমি না? এটা যদি থিটা হয়, আমরা যেই কোণের রেসপেক্টে বের করি সেই কোণের অপোজিটটা হচ্ছে লম্ব, এবং সেই কোণের সাথে যে বাহুটা সেটা হচ্ছে ভূমি, আর অতিভুজ তো সবচেয়ে বড় বাহুটা। তো এই tan θ ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে y, লম্ব হচ্ছে y, ভূমি হচ্ছে x। দেখো এই যে এইটা হচ্ছে লম্ব pn মানে y, ও n হচ্ছে লম্ব। তাহলে এখান থেকে থিটা কি লেখা যায়? এখান থেকে থিটা বা আর্গুমেন্ট, আর্গুমেন্ট লেখা যায় tan ইনভার্স y বাই x, tan ইনভার্স y বাই x। এখানে একটা মডুলাস দিয়ে দিব, মডুলাস দিয়ে দিব। মডুলাস কেন? কারণ হচ্ছে এই দূরত্ব কোনো নেগেটিভ হয় না। আরে সুন্দর করে লিখি, দেখো tan ইনভার্স মডুলাস অফ y বাই x। দেখো এখানে একটা মডুলাস দিচ্ছি আমি ইচ্ছা করে, কেন? কারণ এই যে y এবং x এরা কি? এরা হচ্ছে বাহু। এখানে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটার রেসপেক্টে, এই ত্রিভুজটার রেসপেক্টে আমরা চিন্তা করতে পারি x হচ্ছে একটা বাহু, y হচ্ছে একটা বাহু বা দূরত্ব। আমরা যদি এদেরকে দূরত্ব হিসেবে বিবেচনা করি, দূরত্ব কখনো নেগেটিভ হয় না। একটা বিন্দু প্লাস মাইনাস হইতে পারে, একটা বিন্দু 2,3ও হইতে পারে, -2, -3ও হইতে পারে, কিন্তু দূরত্ব কখনো নেগেটিভ হয় না। আমি চিন্তা করতেছি y হচ্ছে লম্ব, x হচ্ছে ভূমি, লম্ব ভূমি এরা হচ্ছে বাহু। ত্রিভুজের বাহু কি কখনো ঋণাত্মক হইতে পারে? না, হইতে পারে না। ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু হইতে পারে। tan θ মান আলটিমেটলি পজিটিভ হইতে পারে, নেগেটিভও হইতে পারে। এটা ডিপেন্ড করে কোন চতুর্ভাগে সে আছে তার উপর। এটা তোমরা 9, 10-এও পড়ে আসছো, আবার ত্রিকোণমিতিতেও আমি পড়াবো, আপাতত একটু জেনে রাখো। আচ্ছা, এখন এই যে মডুলাস এবং আর্গুমেন্ট, এই যে সূত্র দুইটা পাইলাম, এর মধ্যে এই মডুলাসের সূত্রটা সবগুলা চতুর্ভাগে সেম। এই যে বিন্দুটা, এই বিন্দুটা কোন চতুর্ভাগে আছে? প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে হোক একটা বিন্দু, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, যেই চতুর্ভাগে হোক না কেন, মডুলাসের সূত্র সকল চতুর্ভাগের জন্য সেম। তবে আর্গুমেন্টের সূত্র এক এক চতুর্ভাগের জন্য এক এক রকম। কারণ একটা বিন্দু যদি প্রথম চতুর্ভাগে থাকে,
তার থিটার মান যেটা হবে দ্বিতীয় চতুর্ভাগে তো থিটা সেম হবে না, তৃতীয় চতুর্ভাগেও থিটা সেম হবে না, চতুর্থ চতুর্ভাগেও থিটা সেম হবে না। ভেরি ইম্পর্টেন্ট টপিক এইটা। এই মডুলাস এবং আর্গুমেন্ট থেকে পরীক্ষায় প্রশ্ন থাকবেই, তোমার ইন্টারমিডিয়েট পরীক্ষায় বা কলেজের পরীক্ষায় প্রশ্ন আসবেই মাস্ট, এটা হট ফেভারিট টপিক। তো দেখো এই মডুলাসের সূত্র সকল চতুর্ভাগের জন্য সেম, কিন্তু আর্গুমেন্টের সূত্র আলাদা। তো আমি এখানে যে সূত্র দুটো লিখলাম এই সূত্র দুইটা প্রথম চতুর্ভাগের জন্য খাটবে, এই সূত্র দুইটা কোন চতুর্ভাগের জন্য খাটবে? প্রথম চতুর্ভাগের জন্য খাটবে। দেখো এই যে এই সূত্র দুইটা আমরা বলতে পারি প্রথম চতুর্ভাগের জন্য ইউজ করা যাবে, মানে আর এর সূত্র সবগুলোতে সেমই। মডুলাসের সূত্র ফার্স্ট কোয়াড্রেন্ট, কোয়াড্রেন্ট বা প্রথম চতুর্ভাগ, ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম চতুর্ভাগে এই সূত্রগুলা ইউজ করা যাবে। থিটার সূত্র এটা, আর ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, থিটা ইকুয়ালস টু tan ইনভার্স মডুলাস অফ y বাই x। এখন দ্বিতীয় চতুর্ভাগে কি সমস্যা, দ্বিতীয় চতুর্ভাগে কি পার্থক্য দেখো। সেকেন্ড কোয়াড্রেন্ট, ভালো করে বুঝছো, এই টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে কি হবে দেখো, ধরো সেকেন্ড কোয়াড্রেন্ট, এইখানে একটা বিন্দু, সেকেন্ড কোয়াড্রেন্টে বুঝ নেগেটিভ কোটি পজিটিভ আমরা সবাই জানি, মাইনাস এক্স কমা ওয়াই। সেকেন্ড কোয়াড্রেন্ট একটা জটিল সংখ্যা এরকম হবে মাইনাস এক্স প্লাস আই ওয়াই, তাই না? এটা তো সবাই জানো, মাইনাস ওয়াই প্লাস আই ওয়াই হবে। দ্বিতীয় চতুর্ভাগে বুঝ নেগেটিভ আমরা সবাই জানি, আমরা সবাই জানি। চলো এখন কি করা যায়, এইখানে একটা জিনিস দেখো, এটা যোগ করি আগে, তারপরে এখান থেকে দেখো, আরে এই যে এখন এইখানে যে ত্রিভুজটা অঙ্কন করলাম খেয়াল করো তো, এইখানে এই যে এটা মূল বিন্দু, এইটা এক্স, এইটা ওয়াই, মানে এটা মাইনাস এক্স, এটা মাইনাস এক্স, বাট আমি যদি দূরত্ব হিসেবে চিন্তা করি তাইলে পজিটিভ। আমি দূরত্ব হিসেবে চিন্তা করলাম, ধরো আমি এই যে এক্স চিন্তা করলাম বাহু, এই যে ত্রিভুজটা ও, এটাকে ধরলাম পি এবং এটা হচ্ছে এন। তো আমি যদি দূরত্ব চিন্তা করি যে এই যে একটা ত্রিভুজ, যেখানে এই যে দেখো এইটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, আমি চিন্তা করলাম ওইভাবে ধরো আর কি। তো এখন এইখানে আগে মডুলাস, মডুলাস কি হবে? মডুলাস হবে ওপি বা আর। দেখো ভালো করে বুঝো, সহজ জিনিসটা একটু ভালো করে বুঝো, তাহলে জীবনে ভুল হবে না। মূল বিন্দু থেকে পি বিন্দুর ডিরেক্ট যে ডিস্টেন্স, এটাই হচ্ছে মডুলাস। তাহলে এখানে মডুলাসের মান কি হবে? দেখো মডুলাসের মান হবে রুট ওভার অফ এক্স স্কয়ার, তুমি যদি এখানে এক্স চিন্তা করো অথবা মাইনাস এক্স, ধরো মাইনাস এক্স কে স্কয়ার করলে কি হয়ে যাবে? প্লাস এক্স হয়ে যাবে। রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, দূরত্ব কখনো নেগেটিভ হয় না, দূরত্ব কখনো নেগেটিভ হয় না। এখানে মাইনাস এক্স থাকলেও এই দূরত্বটা কিন্তু প্লাস এক্স, তাই না? এই যে এই ত্রিভুজ থেকে তুমি যদি পিথাগোরাস বসাও, পিথাগোরাসের সূত্র বসাও, বাহু বা দৈর্ঘ্য কি কখনো নেগেটিভ হবে? হবে না। তাহলে আর স্কয়ার ইকুয়ালস টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এখান থেকে আর ইকুয়ালস টু হবে রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এখানে প্লাস মাইনাস থাকলেও স্কয়ার করলে প্লাসই হয়ে যাবে। এরপরে থিটা, আচ্ছা বলো তো এখানে থিটা কোনটা? এই যে মডুলাসটা, এই মডুলাসটা এক্স অক্ষ বা বাস্তব অক্ষ, বাস্তব অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে সেটা হচ্ছে মডুলাস বা থিটা। আচ্ছা এখানে কি থিটা এটা হবে? অনেকে ভুল করবে, অনেকে এইখানে এইটাকে থিটা ধরবে। মডুলাসের সাথে বাস্তব অক্ষের ধনাত্মক দিক কোনটা, এইটা নাকি এইটা? বলো তো, বাম পাশেরটা নাকি ডান পাশেরটা? উত্তর করো তো। এইখানে আর্গুমেন্ট কোনটা হবে? আর্গুমেন্টের সংজ্ঞা ছিল মডুলাসের যে রেখাটা, এই মডুলাসের যে রেখাটা এটা এক্স অক্ষের বা বাস্তব অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করবে সেটা হচ্ছে আর্গুমেন্ট। তো তুমি যদি এইটাকে আর্গুমেন্ট ধরো হবে কি এটা আর্গুমেন্ট? এটা কি এক্স অক্ষের ধনাত্মক দিক বা বাস্তব অক্ষের ধনাত্মক দিক? না, কাজে এখানে ধরতে হবে এই যে বাস্তব অক্ষের ধনাত্মক দিক, এইটা হচ্ছে থিটা, এইটা হচ্ছে থিটা বা আর্গুমেন্ট। আমার এই বাস্তব সংখ্যাটার আর্গুমেন্ট, যেটা দ্বিতীয়, সরি বাস্তব সংখ্যা না তো, জটিল সংখ্যাটার আর্গুমেন্ট যেটা দ্বিতীয় চতুর্ভাগে আছে। আচ্ছা
এখন তাহলে এই অ্যাঙ্গেলটাকে কি ধরা যায়? এই অ্যাঙ্গেলটাকে আলফা ধরা যায়। আমি আপাতত এই অ্যাঙ্গেলটাকে আলফা ধরি, কারণ এই অ্যাঙ্গেলটা আমার কাজে লাগবে। আলফা ধরি। তাহলে থিটা ইকুয়াল টু কি লেখা যায় দেখো তো? থিটা ইকুয়াল টু লেখা যায় 180 ডিগ্রি মাইনাস আলফা। কিভাবে লিখলাম? টোটালটা 180 ডিগ্রি। দেখো টোটালটা হচ্ছে 180 ডিগ্রি। একবার ঘুরে আসলে এই যে এখান থেকে এই পর্যন্ত 180 ডিগ্রি। তাহলে তুমি 180 থেকে যদি এই আলফা মাইনাস করে দাও, তাইলেই তো 180 মাইনাস আলফা পাচ্ছ, তাই না? এটা যদি আলফা হয় তাহলে এতটুকু কি হবে? 180 থেকে আলফা কম। এখন এই ত্রিভুজ থেকে আলফার মান কি আসবে? এই ত্রিভুজ থেকে দেখো tan আলফা, আগের প্রক্রিয়ার মতো এখান থেকে tan আলফা সমান কি লেখা যায়? মডুলাস অফ y/x। মডুলাস কেন নিলাম? কারণ ওই দূরত্ব কোনো নেগেটিভ হয় না। আলফা ইকুয়াল টু কি হবে? tan ইনভার্স মডুলাস অফ y/x। দেখো ভালো করে বুঝো, খুবই সুন্দর জিনিস। এই যে ত্রিভুজটা OPN, এই ত্রিভুজ থেকে কি লেখা যায়? tan আলফা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে y, ভূমি হচ্ছে x। এখানে তো প্লাস মাইনাসের ঝামেলা আসতে পারে, বাট আমি এমন ভাবে নিব যেন মডুলাস দিয়ে দিলাম। তো তুমি মডুলাসের মধ্যে তুমি পজিটিভ বসাও, নেগেটিভ বসাও, যা খুশি বসাও, অ্যান্সার সবসময় পজিটিভই হবে। তাহলে এই কষ্ট কি হবে? দেখো এই যে থিটা ইকুয়াল কি হবে? থিটা ইকুয়াল হবে 180 মাইনাস আলফার মান কত? tan ইনভার্স y/x। tan ইনভার্স মডুলাস অফ y/x। tan ইনভার্স মডুলাস অফ y/x। এটাকে তুমি এভাবে লিখতে পারো, পাই মাইনাস 180 মানে কি? পাই। একই তো কথা, 180 মানে হচ্ছে পাই, tan ইনভার্স মডুলাস অফ y/x। খেয়াল করে দেখো 180 ডিগ্রি যে কথা, পাই লিখে একই কথা। তুমি যে কোনো একভাবে লিখতে পারো, 100 ডিগ্রি দিয়ে লিখলে ডিগ্রি, অথবা পাই দিয়ে লিখলে পাই, রেডিয়ান লিখলে রেডিয়ান, কোনো সমস্যা নেই। বোঝা গেছে এইটা? এই যে নর্মালি আমরা রেডিয়ানটাই বেশি ইউজ করি, রেডিয়ানটাই বেশি ইউজ করি। তাইলে দ্বিতীয় চতুর্ভাগে সূত্র কি দাঁড়াইলো? দ্বিতীয় চতুর্ভাগে দেখো, দ্বিতীয় চতুর্ভাগে সূত্র কি দাঁড়াইলো? দ্বিতীয় চতুর্ভাগে আর এর সূত্র তো সেম, আর এর সূত্র সব জায়গায় সেম, সকল চতুর্ভাগে মডুলাসের সূত্র সেম। আর আর্গুমেন্টের সূত্র কি দাঁড়াইলো? আর্গুমেন্টের সূত্র দাঁড়াইলো 180 মাইনাস বা পাই মাইনাস, 180 মাইনাস লিখো অথবা পাই মাইনাস লিখো, একই কথা, মডুলাস অফ y/x। এই সূত্র দুটো ইউজ করব কোন চতুর্ভাগে? এই সূত্র দুটো ইউজ করব দ্বিতীয় চতুর্ভাগে। কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে, সেকেন্ড কোয়াড্রেন্টে। বুঝতে পারছো? এখন তোমাদের মাথায় কি একটা প্রশ্ন আসে নাই যে ভাইয়া আপনি বলছেন এই মডুলাসের সাথে বা মডুলাস নির্ণয়ের যে রেখাটা আছে, এই রেখাটার সাথে এক্স অক্ষ বা বাস্তব অক্ষ, বারবার এক্স অক্ষ বলে ফেলতেছি, বাস্তব অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ নিতে হবে, তাই না? তাইলে এই যে মডুলাসটা, এই মডুলাসটার সাথে বাস্তব অক্ষের ধনাত্মক দিকের কোণ তো দুইটা হইতে পারে ভাইয়া। একটা হইতে পারে এই দিকে, আর একটা হইতে পারে এই দিকে। এই যে এটা বাস্তব অক্ষ, এইটা বাস্তব অক্ষের ধনাত্মক দিক। তো বাস্তব অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যাঙ্গেল তো আমি এইটাও নিতে পারি, আবার এইটাও নিতে পারি। সরল রেখা অধ্যায় যারা পড়ছো, সরল রেখা অধ্যায়ে এটাও অ্যান্সার দেওয়া আছে। এই যে এটা সরল রেখা অধ্যায়ে তুমি এইভাবে অ্যান্সার লিখলেও হবে, এইভাবে অ্যান্সার লিখলেও হবে। তবে জটিল সংখ্যায় একটা কাহিনী আছে। জটিল সংখ্যায় মডুলাস বলতে আমরা মুখ্য আর্গুমেন্ট বলতে আমরা মুখ্য আর্গুমেন্টকে বুঝবো। আর্গুমেন্ট জটিল সংখ্যায় শুধু আর্গুমেন্ট, মনে করো কিছুই বলা নাই, আর্গুমেন্ট। আমরা যখন বলি আর্গুমেন্ট দুই প্রকার হইতে পারে। দেখো আর্গুমেন্ট বলতে আমরা মুখ্য আর্গুমেন্টকে বুঝি। মুখ্য আর্গুমেন্ট কি জিনিস আমি বলতেছি। শুধু আর্গুমেন্ট বলতে আমরা মুখ্য আর্গুমেন্টকে বুঝবো, মুখ্য আর্গুমেন্ট। দেখো আর্গুমেন্ট দুই ধরনের হইতে পারে, মুখ্য আর্গুমেন্ট হইতে পারে, আর একটা হইতে পারে গৌণ আর্গুমেন্ট। গৌণ আর্গুমেন্ট বলতে আসলে কিছু হয় না, আমরা সবসময় মুখ্য আর্গুমেন্ট দিয়ে কাজ করি। মানে প্রশ্নে শুধু আর্গুমেন্ট বলতেই তোমাকে মুখ্য আর্গুমেন্ট বুঝাইতেছে। তাহলে ভাইয়া মুখ্য আর্গুমেন্ট মানে কি? মুখ্য আর্গুমেন্ট মানে হচ্ছে যেদিকে কম ঘুরতে হবে, যেই দিকে ঘুরতে হবে কম, সেইটাই মুখ্য আর্গুমেন্ট। বোঝা গেল? যেমন দেখো
তুমি এই যে মডুলাসটা আছে, এই মডুলাস রেখার সাথে এই দিকে যদি অ্যাঙ্গেল নাও, এটার ঘোরা হবে কম, এই অ্যাঙ্গেলটা হবে ছোট। দেখো এই ঘূর্ণনটা কি হবে, ঘূর্ণনটা হবে কম। আর যদি কেউ এই দিকে নেই, এটাও তো বাস্তব একের ধনাত্মক দিকের সাথেই, এটার রোটেশন হবে বেশি। তাহলে যেই দিকে রোটেশন কম সেটাই মুখ্য আর্গুমেন্ট। মনে রাখবা, যেই দিকে রোটেশন কম, যেটার রোটেশন কম, যে দিক থেকে রোটেশন কম, রোটেশন বা ঘূর্ণন, যে দিক থেকে রোটেশন বা ঘূর্ণন কম হবে সেটাই মুখ্য আর্গুমেন্ট। এবং আমরা অলওয়েজ মুখ্য আর্গুমেন্ট বের করব। সরল রেখায় যে কোনো একটা হলেই হয়, সরল রেখা অধ্যায়ে যে কোনো একটা করে রাখলেই হবে। বাট জটিল সংখ্যা অধ্যায়ে অবশ্যই তুমি মুখ্য আর্গুমেন্ট বের করবা। তুমি যদি ওই গৌণ আর্গুমেন্ট বের করে রাখো, স্যার কিন্তু নাম্বার কাটে দিবে। তুমি চাইলে এদিক থেকে তো নিতে পারতা, সরল রেখা অধ্যায়ে পারবা, বাট জটিল সংখ্যায় শুধু আর্গুমেন্ট বলতে মুখ্য আর্গুমেন্টকে বোঝায়। তো তুমি এইটা নিতে পারবা না, এটা বেশি, এটা রোটেশন বেশি, এটা রোটেশন কম, এই জন্য এটা নিছি, এই যে এটা নিছি, পাই মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y বাই x। বোঝা গেল? ওকে। হ্যাঁ, আমরা অবশ্যই কম ঘুরবো। আমরা কেন এই দুনিয়াটা ঘুরে এখানে কেন যাব? আমরা যেদিক থেকে কম সেই দিক থেকে যাব। দাদা কেতাব স্যারের বইয়ে অন্যরকম আছে, অন্যরকম করে নাই। কেতাব স্যারের বইয়ে অন্যরকম করে নাই। কেতাব স্যারের বইয়ে এটা দেওয়া থাকতে পারে, এটা হচ্ছে গৌণ আর্গুমেন্ট। আমরা যখন বের করবো, আমরা মুখ্য আর্গুমেন্টটাই বের করবো। কেতাব স্যারের বইয়ে কি আছে আমি জানি, এই যে এটা হচ্ছে গৌণ আর্গুমেন্ট, কিন্তু আমরা সবসময় মুখ্য আর্গুমেন্ট বের করবো। প্রশ্নে দুইটা বের করবো না, শুধু মুখ্য আর্গুমেন্ট বের করবো। আর তুমি যদি দুইটাই বের করে দিতে চাও, তোমার ইচ্ছা, কোনো সমস্যা নাই। দুইটাই যদি তুমি বের করে রাখো, তাইলে স্যার নাম্বার কাটবে না, তখন ভাববে যে বেশি করে ফেলছে। কিন্তু আমার দুইটা বের করার দরকার নাই। থার্ড কোয়াড্রেন্ট তুমি লজিক সহ পড়ো। বইয়ে যা আছে তাই যে একদম আসমানি কিতাব তা তো না। বই তো আর ধর্মগ্রন্থ না যে কোনো ভুল থাকবে না। যে কোনো রাইটারের বইয়েও ভুল থাকতে পারে। একদম যে কোনো রাইটারের বই, এই বাজারে যে রাইটারের বইগুলো পাওয়া যায়, একদম যে এগুলা 100% একুরেট তা তো না। তুমি আমি কি পড়াইতেছি আগে শোনো, আগে জিনিসটা বোঝো। আমি তো চাইলে ওই অ্যাঙ্গেলটা নিতে পারতাম, কেন নেই নাই সেটা কারণও বলে দিছি। বুঝতে পারছো? এখন দেখো, তারপরে তৃতীয় চতুর্ভাগে কি হবে? তৃতীয় চতুর্ভাগের বেলায় ঘটনা কি ঘটবে? তৃতীয় চতুর্ভাগে একটা বিন্দু থাকবে এইখানে। তৃতীয় চতুর্ভাগে একটা বিন্দুর ভুজও নেগেটিভ, কোটিও নেগেটিভ, -x - y। অর্থাৎ জটিল সংখ্যাটা হবে এরকম, z = -x - iy। তৃতীয় চতুর্ভাগে একটা বিন্দুর ভুজ কোটি দুইটাই নেগেটিভ। আচ্ছা, এখন দেখো যোগ করি, মূল বিন্দু থেকে যোগ করি, তাহলে মডুলাস পাবো। তারপর এখান থেকে এখানে যোগ করি, ত্রিভুজ লাগবে লম্ব আঁকাই। আচ্ছা, এই যে এটা হচ্ছে মডুলাস আর, এটা হচ্ছে মডুলাস আর। ধরলাম এটা মূল বিন্দু ও, এটা পি বিন্দু, এটা ধরলাম এন বিন্দু। তাহলে এটা হবে এক্স, এতটুকু হবে ওয়াই। দূরত্ব নেগেটিভ হয় না। আর ই কষ্ট কি হবে? আর ই কষ্ট হবে √x² + y²। তুমি এভাবে লিখতে পারতা -x² + -y²। কোনো সমস্যা নেই, স্কোয়ার করলে তো পজিটিভ হবে। এখন এইখানে অ্যাঙ্গেল কোনটা হবে দেখো তো। এই যে আর্গুমেন্ট, এই আর্গুমেন্টের সাথে বাস্তব অক্ষের ধনাত্মক দিকের কোণ, এইটাও হইতে পারে, এইটাও হইতে পারে। কোনটা নিবা? কোন দিকে ঘূর্ণন কম? এই দিকে ঘূর্ণন কম নাকি এই দিকে কম? অবশ্যই তোমরা বুঝে গেছো, এত ব্যাককল তো তোমরা না। এই দিকে ঘূর্ণন কম, এই দিকে ঘূর্ণন কি হবে? কম হবে। দেখো এটা তো আর বোঝানো লাগে না, কোন দিকে ঘূর্ণন কম হবে এটা অলরেডি তোমরা বুঝে গেছো। আমার বিশ্বাস তোমরা সবাই বুঝে গেছো। এখন কোন দিকে নেবো? এই দিকে নিব। এখন এই দিকে নেওয়ার জন্য আমি ধরলাম এটা থিটা, এটা থিটা, আর এটাকে ধরলাম আলফা, এটাকে ধরলাম আলফা। ঠিক আছে, ওকে। এখন আগে আলফাটা বের করে রাখি। দেখো এখানে আলফাটা কি হবে দেখো তো, tan আলফা। tan আলফা কি হবে? মডুলাস অফ tan আলফা। এই যে এই ত্রিভুজ থেকে, এই ত্রিভুজ থেকে আগের সূত্রের মতো এই সমকোণী ত্রিভুজ থেকে tan আলফা = লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে y, ভূমি হচ্ছে x, সব জায়গাতে y/x হবে।
লম্ব হচ্ছে ওয়াই, ভূমি হচ্ছে এক্স, তাহলে আলফা ইকুয়ালস টু হবে tan ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। ঠিক আছে, এখন এইখানে একটা জিনিস বোঝার আছে। বোঝার কি, খেয়াল করে দেখো তো, এই যে থিটা এই পর্যন্ত, মনে করো এখান থেকে, আমি যদি এখান থেকে এই পর্যন্ত যাই, এই অ্যাঙ্গেলটা পজিটিভ নাকি নেগেটিভ বলো তো ভাইয়া? এখান থেকে এই পর্যন্ত এই অ্যাঙ্গেলটা 180, এটা আমরা সবাই জানি, কিন্তু এটা পজিটিভ 180 নাকি নেগেটিভ 180 বলো তো? কে পারে দেখি? এটা -180 না? আমাকে বলো তো দেখি, -180 ডিগ্রি নাকি +180 ডিগ্রি? এই যে এখান থেকে শুরু করে আমি যদি এই পর্যন্ত যাই, এই যে এখান থেকে এই পর্যন্ত এটাও 180, এখান থেকে এই পর্যন্ত এটাও 180, তাই বলো তো এটা নিচেরটা আমরা যেটা নিচ্ছি, আমরা তো থিটা নেবো, এইটা, এই যে এটা হচ্ছে থিটা। তো থিটা কিভাবে বের করব? এই যে টোটালটা থেকে আলফাটা মাইনাস করতে হবে। দেখো এই টোটালটা থেকে আলফাটা মাইনাস করতে হবে, রাইট? এই টোটালটা থেকে আলফা মাইনাস করব। আচ্ছা, এখানে মাইনাস করব আমরা। এখন দেখো এই যে এতটুক, এই টোটালটা কি পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ নাকি নেগেটিভ? -180, এটা কি? এটা কি নেগেটিভ নাকি পজিটিভ? মাইনাস। ভেরি গুড। কারণ কি, ঘড়ির কাঁটার দিকে, এই যে ঘড়ির কাঁটার দিকে, তোমরা সবাই একটু বেসিক কিন্তু থাকার কথা, যদিও এগুলো ত্রিকোণমিতির জিনিস, যে ঘড়ির কাঁটার বিপরীতে অ্যাঙ্গেল পজিটিভ আর ঘড়ির কাঁটার দিকে অ্যাঙ্গেল কি নেগেটিভ, একটু বেসিক আমাদের সবারই থাকার কথা। এখন খেয়াল করে দেখো, এই যে একইভাবে আমরা বিয়োগ করব, এটা বিয়োগ করব, এটাও তো যদি আমি এদিক থেকে যাই, এদিক থেকে কি নেগেটিভ, এদিক থেকে নেগেটিভ, আমি করব কি বিয়োগ, ভ্যালুটা নেগেটিভ। মনে করো আমি যদি অ্যাঙ্গেলটা এদিকে চিন্তা করি, এটা নেগেটিভ, এই ডিরেকশন, আমি যদি এই ডিরেকশনে চিন্তা করি, এটা নেগেটিভ, আবার আমি করব মাইনাস, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস, এটা আলফা। এই বুঝছো তো, আমি করব কি টোটালটা থেকে এটা মাইনাস করব। দেখো এই টোটাল অ্যাঙ্গেলটা থেকে আলফা যদি মাইনাস করে দেই, তখনই তো আমি থিটা পাবো। টোটাল অ্যাঙ্গেলটা থেকে 180, যেটা -180, এখান থেকে আমি যদি আলফাটা মাইনাস করে দেই, তাইলেই তো আমি থিটা পাবো। মাইনাস করব মাইনাস আলফাকে, এই মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়। আচ্ছা, এই যে দেখো -180 প্লাস আলফার মান কত? আলফার মান tan ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। শেষ। অথবা তুমি এভাবে লিখতে পারো, -180 ডিগ্রি মানে -π, যেভাবে খুশি লিখো, রেডিয়ানে লিখলে এইভাবে, আর ডিগ্রিতে লিখলে আগেরটার মতো। শেষ। বলো তো বুঝতে পারছো কিনা? জিনিসগুলো খুবই সহজ, তোমরা সহজভাবে চিন্তা করো, খুবই সহজ জিনিস এগুলো। আমি লিখে ফেলি, খুবই সহজ। আমি কি মিথ্যা কথা বলতেছি? এগুলো কি কঠিন? থিটা ইকুয়ালস টু, বলো এগুলো কি কঠিন লাগতেছে তোমার কাছে? কঠিন লাগার কোনো সুযোগ নেই। -180 বা -π, মাইনাসে মাইনাসে প্লাস আলফা, মানে প্লাস tan ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। বলো, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগের সূত্র। তৃতীয় চতুর্ভাগের সূত্র বোঝা গেছে? ওকে, ঠিক আছে, ওকে ঠিক আছে, ওকে ফাইন। ভাইয়া আবার বুঝান। হ্যাঁ দেখো বুঝাইতেছি। মনে করো তোমাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই, আমি তোমাকে উদাহরণ দিয়ে বোঝাই। ধরো এই কোণটা 30 ডিগ্রি, আমি তোমাকে বললাম এই কোণটা 30 ডিগ্রি, তাইলে এই কোণটা কত হবে আমাকে বলো তো? উদাহরণ দিয়ে বোঝাই, খেয়াল করে দেখো। ধরলাম আলফার মানটা 30 ডিগ্রি, আমি তোমাকে বললাম 30, ধরো প্লাস, আমি প্লাস মাইনাস কিছু বললাম না, ধরো আলফার মান 30, এই না প্লাস মাইনাসের হিসাব দরকার নাই, তুমি খালি লজিক দিয়ে চিন্তা করো। আলফার মান বললাম 30, তাইলে থিটার মান কত হবে? থিটার মান হবে 150। দেখো তখন থিটার মান কত হবে? 150, কারণ টোটালটা মিলে 180। ভালো করে বুঝো, আমি তোমাকে উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে তোমার কাছে জিনিসটা সহজ লাগবে। দেখো আলফার মান যদি 30 হয়, থিটার মান হবে 150, কারণ দুইটা মিলে 180। এখন থিটা ঘড়ির কাঁটার, দেখো এই যে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে বা বাস্তব অক্ষের ধনাত্মক দিক থেকে এইখানে আসার জন্য ঘড়ির কাঁটার কোন দিকে ঘুরতে হইতেছে? ঘড়ির কাঁটার দিকে। বাস্তব অক্ষ থেকে যাত্রা শুরু করবা,
বাস্তব যাত্রা শুরু হবে বাস্তব অক্ষ থেকে, বাস্তব অক্ষের ধনাত্মক দিক থেকে। বাস্তব অক্ষের ধনাত্মক দিক থেকে তুমি যদি এখানে আসতে চাও, মডুলাস পর্যন্ত আসতে চাও, ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হবে না? এই জন্য সামনে নেগেটিভ, এই জন্য সামনে নেগেটিভ, দেখো এই জন্য সামনে নেগেটিভ, এই যে -150, দেখো এই জন্য সামনে নেগেটিভ। এই যে -150 এটা কিভাবে আসছে আসলে? এটা আসছে এইভাবে, এই যে থিটা ইকুয়ালস টু -180 প্লাস 30, এই যে দেখো এইভাবে আসছে, এই যে -180 প্লাস 30। দেখো ভালো মতো বোঝো, জিনিসটা খুব সহজ। এই যে থিটার মান হবে 150, বাট যেহেতু বাস্তব অক্ষের ধনাত্মক দিক থেকে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হয়, এই জন্য নেগেটিভ -150। তো -150 আমরা যদি সূত্র দিয়ে বের করতাম কিভাবে লিখতাম? -180 প্লাস 30। সেম ঘটনাটা এখানে হয়েছে, -180 প্লাস আলফা, আলফা মানেই তো 30, -180 প্লাস আলফা। বলো তো এখন বুঝছো কিনা? -150 মানে -180 প্লাস 30, আর এই যে থিটা -180 প্লাস 30 মানে আলফা। বলো তো এখন বুঝছো কিনা? মানে উদাহরণ দিয়ে বুঝাইলে জিনিসটা তুমি ভিজুয়ালাইজ করতে পারবা। আমাকে বলো এখন ক্লিয়ার হওয়ার কথা। জিনিসটা তুমি যদি একবার ফিল করতে পারো তাহলে পরে আর ভুল হবে না। এই যে এই ঘটনাটা, এই ঘটনাটা, আচ্ছা আমি একটু এই ঘটনাটা তুমি উদাহরণ দিয়ে এই ঘটনাটা বুঝো। এখানে যদি এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হয়, এটা হবে 150। তবে যেহেতু বাস্তব অক্ষের ধনাত্মক দিক থেকে ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, এই জন্য নেগেটিভ -150। তো -150কে সূত্র দিয়ে বের করা যায় এইভাবে, -180 প্লাস 30, এই যে প্লাস আলফা, 30 মানে আলফা। শেষ। বুঝছি ভাইয়া, ইজি। হ্যাঁ আসলেই সহজ। এখনো ম্যাট্রিক্সই শেষ করতে পারলাম না। কি জি মাহমেদ, তাহলে তুমি অনেক পিছাই আসো। ম্যাট্রিক্স নির্ণায়কের ক্লাস কিন্তু আমার ইউটিউবে পাবলিক করা আছে। ফার্স্ট পেপার টাইটানিয়াম ব্যাচের প্রথম অধ্যায় ম্যাট্রিক্স নির্ণায়ক ইউটিউবে পাবলিক করে দেওয়া হয়েছে। তুমি চাইলে ফ্রি অফ কস্ট, একদম বিনামূল্যে সবগুলো ক্লাস করে নিতে পারো। ফোর্থ কোয়াড্রেন্ট, এখনো তুমি ম্যাট্রিক্স নির্ণায়কই পড়ো নাই, তাহলে তো তুমি অনেক পিছাই আছো। এতদিন কি করছো? ফোর্থ কোয়াড্রেন্ট দেখো, ফোর্থ কোয়াড্রেন্ট লাস্ট উদাহরণ, মানে লাস্ট, এরপরে আমরা উদাহরণ প্র্যাকটিস করব, এরপরে আমরা প্র্যাকটিস করবো এই টাইপের প্রশ্ন। ঠিক আছে? ওকে, ঠিক আছে, ঠিক আছে। এখন আমরা চতুর্থ চতুর্ভাগে যাই। চতুর্থ চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগে চলো। আচ্ছা উপরে নেই, চতুর্থ চতুর্ভাগ হবে এইখানে কোথাও। চতুর্থ চতুর্ভাগে একটা বিন্দুর ভুজ পজিটিভ, কোটি নেগেটিভ। তাহলে জটিল সংখ্যাটা হবে, জটিল সংখ্যাটা হবে x - iy। চতুর্থ চতুর্ভাগে অবস্থিত একটা বিন্দুর ভুজ পজিটিভ, কোটি নেগেটিভ। আচ্ছা আগে যোগ করি, তারপরে এখান থেকে এইখানে যোগ করি। এখন আমি আইডেন্টিফাই করি, এটা হচ্ছে r, এইটা x, এইটা y, এইটা মূল বিন্দু, এইটা p, এইটা ধরলাম n। ঠিক আছে? আচ্ছা তাহলে এইখানে দেখো আর এর মান কি হবে? আর এর মান সবগুলাতে সেম সূত্র আমরা সবাই জানি, r = √(x² + y²)। কারণ স্কোয়ার করে দিব, তুমি প্লাস এক্স এবং ওয়াই স্কোয়ার করলে প্লাস হোক মাইনাস হোক, স্কোয়ার করলে প্লাসই হয়ে যাবে, স্কোয়ার করলে প্লাসই হয়ে যাবে। এখন কথা হচ্ছে এখানে থিটা কোনটা হবে? এই যে মডুলাস, এই মডুলাসের সাথে অ্যাঙ্গেল কার কার অ্যাঙ্গেল নিব? এক্স অক্ষ বা বাস্তব অক্ষের ধনাত্মক দিক। বাস্তব অক্ষের ধনাত্মক দিক হচ্ছে এইটা। তো তুমি এখানে দুইটা অ্যাঙ্গেল লিখতে পারো, একটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে এইটা। বা এটা কোনটা নিবা? এই ভালো তো নিজের ভালো পাগলেও বুঝে, নিজের ভালো পাগলেও বুঝে। এখানে কোনটা সহজ হবে? এইটা, এই যে এইটা, এইটা হবে থিটা। দেখো এইটা হবে থিটা। এই যে বাস্তব অক্ষের ধনাত্মক দিক থেকে তুমি যদি ঘড়ির কাঁটার দিকে আসো, এই দেখো ঘড়ির কাঁটার দিকে আসো, তাইলে অ্যাঙ্গেলটা সবচেয়ে কাছে হবে। আর যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে আসো, দুনিয়া ঘুরে আসা লাগবে, দুনিয়া ঘুরে আসা লাগবে। এই যে এটা থিটা, তো এখানে থিটা কি হবে? দেখো tan থিটা, এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি tan থিটা ইকুয়ালস টু মডুলাস অফ y/x। tan থিটা ইকুয়ালস টু মডুলাস অফ y/x।
এরপরে থিটা ইকুয়ালস টু কি আসবে, থিটা ইকুয়ালস টু টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। দেখো থিটা ইকুয়ালস টু টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। একটু সামান্য জিনিস বাকি আছে, একটু সামান্য জিনিস বাকি আছে, বলো তো কি বাকি আছে? এই যে আমি লিখলাম থিটা ইকুয়ালস টু টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স, এই যে এই ত্রিভুজ থেকে, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজ থেকে এখানে কিন্তু এটাই থিটা, এই যে এই অ্যাঙ্গেলটাই কিন্তু থিটা, এটা কিন্তু আলফা না, এটাই থিটা, এটাই নির্ণয় আর্গুমেন্ট। কারণ বাস্তব অক্ষের ধনাত্মক দিক থেকে মডুলাস পর্যন্ত অ্যাঙ্গেল, এটাই আর্গুমেন্ট, এটাই আমার নির্ণয় আর্গুমেন্ট। একটু জিনিস বাকি আছে, এই যে এখানে একটা জিনিস বসাইতে হবে। বলো তো কি করতে হবে? এই যে আর্গুমেন্টটা, এটা ঘড়ির কাঁটার দিকে নাকি বিপরীতে? ঘড়ির কাঁটার দিকে। ঘড়ির কাঁটার দিকে হইলে অ্যাঙ্গেল কি হয়? অ্যাঙ্গেল হয় নেগেটিভ। এই যে এখানে একটা মাইনাস দিতে হবে, এইখানে একটা মাইনাস দিতে হবে, কারণ ঘড়ির কাঁটার দিকে অ্যাঙ্গেল হচ্ছে নেগেটিভ। ঘড়ির কাঁটার দিকে অ্যাঙ্গেল নেগেটিভ। তো এটা হুবহু প্রথম চতুর্ভাগের সূত্রের মতোই। প্রথম চতুর্ভাগের সূত্র হুবহু এইটাই ছিল, খালি প্রথম চতুর্ভাগের অ্যাঙ্গেলটা ছিল উপরের দিকে, মনে আছে? প্রথম চতুর্ভাগের অ্যাঙ্গেলটা ছিল ঘড়ির কাঁটার বিপরীতে, এই জন্য এটা ছিল পজিটিভ। আর চতুর্থ চতুর্ভাগেরটা হবে ঘড়ির কাঁটার দিকে, এই জন্যে নেগেটিভ। বাকি সমস্ত কিছু হুবহু সেম। শেষ। বোঝা গেল? তার মানে আমরা এখান থেকে ডিসিশন কি কি নিলাম দেখো। চতুর্থ চতুর্ভাগের অ্যাঙ্গেলটা ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার দিকে। তুমি লিখে রাখতে পারো চতুর্থ, তৃতীয় এবং চতুর্থ লিখে রাখতে পারো। ফার্স্ট এন্ড সেকেন্ড, ফার্স্ট এন্ড সেকেন্ড এই দুইটা অ্যাঙ্গেল আমরা নিছি কি অ্যান্টি ক্লকওয়াইজ। মনে করে দেখো, ফার্স্ট এন্ড সেকেন্ড এই দুইটা চতুর্ভাগে আমরা অ্যাঙ্গেল নিছি বা আর্গুমেন্ট নিছি অ্যান্টি ক্লকওয়াইজ। খেয়াল করে দেখো, এই দুইটা চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে এবং দ্বিতীয় চতুর্ভাগে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে কাছে হয়, অ্যান্টি ক্লকওয়াইজ। আর তৃতীয় এবং চতুর্থ এই দুইটা চতুর্ভাগে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে কাছে হয়। এই যে দেখো, তৃতীয় এবং চতুর্থ ঘড়ির কাঁটার দিকে ঘুরলে কাছে হবে। যে এখানে আমরা আর্গুমেন্ট নিব ক্লকওয়াইজ। এগুলো হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। এগুলো কি আর্গুমেন্ট? মুখ্য বা প্রিন্সিপাল আর্গুমেন্ট। মুখ্য আর্গুমেন্ট বা প্রিন্সিপাল আর্গুমেন্ট। মুখ্য আর্গুমেন্ট। আমরা শুধু আর্গুমেন্ট বলতে মুখ্য আর্গুমেন্টকেই বুঝি। প্রশ্নে তোমাকে কখনো মুখ্য আর্গুমেন্ট বলে দিবে না, তোমাকে শুধু আর্গুমেন্ট বলে দিবে, তুমি মুখ্য আর্গুমেন্টটাই বের করবা। শেষ। শেষ। বলো ক্লিয়ার কিনা? এখন আমরা প্র্যাকটিস করব। এখন আমরা প্র্যাকটিস করব। এই ছিল আজকে ক্লাসের বেসিক আলোচনা। আজকে ক্লাসে আমি আর সামান্য একটা বা দুইটা ম্যাথ প্র্যাকটিস করাবো, তারপর বাকিগুলো বাড়ির কাজ থাকবে। আজকে ক্লাসে বই থেকে কোনো বাড়ির কাজ দিব না। তোমরা সবাই জানো যে আমি কেতাব স্যারের বই এবং অসীম কুমার শাহ স্যারের বই, এই দুইটা বই থেকে বাড়ির কাজ দেই। গত ক্লাসটা ছিল একদমই বেসিক ক্লাস, আজকে ক্লাসে আমরা জাস্ট প্র্যাকটিসে ঢুকতেছি। আগামী ক্লাস থেকে প্র্যাকটিস শুরু হবে এবং 3 নাম্বার লেকচার থেকে ক্লাস শেষে বাড়ির কাজ দেওয়া হবে। আজকে ক্লাসের শেষেও বই থেকে কোনো বাড়ির কাজ দেওয়া হবে না, শুধু আমার এই যে এই স্লাইডটাতে 10 নাম্বারটা লাগবে না, 10 নাম্বারটা পরে, 10 নাম্বারটা বাদ, 10 নাম্বারটা ছাড়া বাকি যে 9টা ম্যাথ আছে দেখো, নিম্নের জটিল সংখ্যা, আচ্ছা 9, 10 আর 9, 10 বাদ, 9, 10 আগামী ক্লাসে দেখাবো। 9, 10 আগামী ক্লাসে। এই যে নিচের জটিল সংখ্যাগুলার মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করো। প্রথম 8টা, এই 8টা বাড়ির কাজ স্ক্রিনশট তুলে নাও। এই 8টা বাড়ির কাজ, নিচের জটিল সংখ্যাগুলোর মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয়, প্রথম 8টা বাড়ির কাজ। আর 9, 10 পরে করা হবো। আচ্ছা আমি একটা বা দুইটা করে দেই, দেখো প্রথমটা বলো তো এটা কোন চতুর্ভাগে আছে? ধরলাম z = 1 + √3i। এটা কোন চতুর্ভাগে আছে? x এর স্থানাঙ্ক পজিটিভ, y এর স্থানাঙ্ক পজিটিভ, বাস্তব অংশ পজিটিভ, কাল্পনিক অংশ পজিটিভ। এটা কোন চতুর্ভাগে আছে? কোন চতুর্ভাগে আছে? প্রথম চতুর্ভাগে। তাহলে প্রথম চতুর্ভাগে মডুলাসের সূত্র কি? √(x² + y²। x মানে হচ্ছে 1, 1 কে স্কয়ার করলে 1ই থাকে, √3 কে স্কয়ার করলে 3, 2। আর আর্গুমেন্ট, প্রথম চতুর্ভাগে আর্গুমেন্টের সূত্র কি? tan ইনভার্স মডুলাস অফ y/x।
ওয়াই এর মান হচ্ছে √3, এক্স এর মান হচ্ছে 1, মডুলাস করলে তো প্লাসই হবে, প্লাসই আছে। টেন ইনভার্স √3 কত, ক্যালকুলেটর বসে দাও। 10 কত ডিগ্রির মান √3, 60 ডিগ্রি। হ্যাঁ 60 ডিগ্রি মানে π/3। তুমি 60 ডিগ্রিও লিখতে পারো বা π/3ও লিখতে পারো, যেটা খুশি। 60 ডিগ্রিও লিখতে পারো, π/3ও লিখতে পারো, যেটা খুশি। 10 ইনভার্স ক্যালকুলেটরে বসাই দিবা, 10 ইনভার্স √3 মানে 60 ডিগ্রি। তুমি ডিগ্রিতেও লিখতে পারো, রেডিয়ানেও লিখতে পারো, ডাজেন্ট ম্যাটার, একটা লিখলেই হচ্ছে, একটা লিখলেই হচ্ছে। এরপর আরেকটা করে দেই, 3 নাম্বারটা করে দেই, 3 নাম্বারটা করে দেই, বাকিগুলো আবার রিকাজ করবা। z = -1 মাইনাস √3i, এটা কোন চতুর্ভাগে? অবশ্যই তৃতীয় চতুর্ভাগে। এইটা, এটা ছিল প্রথম চতুর্ভাগে, যে এইটা ছিল ফার্স্ট কোয়াড্রেন্টে, আর এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে, থার্ড। দেখেই বুঝতে হবে, এবং এটা বোঝা খুব সহজ। এক্স এর মানও নেগেটিভ, ওয়াই এর মানও নেগেটিভ, এক্সও নেগেটিভ, ওয়াইও নেগেটিভ, বুঝকুটি দুইটা নেগেটিভ তৃতীয় চতুর্ভাগে। আর এর মান √(x²) -1 স্কোয়ার করলে +1, -√3 স্কোয়ার করলে +3, মানে এখানে প্লাস মাইনাস যাই থাকুক পজিটিভ হয়ে যাবে। তৃতীয় চতুর্ভাগে আর্গুমেন্টের সূত্র হচ্ছে -π প্লাস টেন ইনভার্স, -π প্লাস আলফা, -π প্লাস টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই। ওয়াই এর মান হচ্ছে -√3, এক্স এর মান হচ্ছে -1, -π। খেয়াল করে দেখো, তৃতীয় চতুর্ভাগে মডুলাসের আর্গুমেন্টের সূত্র -π প্লাস টেন ইনভার্স মডুলাস অফ y/x। ওয়াই এর মান -√3, এক্স এর মান -1, মডুলাসের মধ্যে সব প্লাসই হয়ে যাবে। এটা হবে +π/3, 60 ডিগ্রি। তুমি হয় সব ডিগ্রিতে লিখতে পারো অথবা রেডিয়ানে, যেটা খুশি। 120 থাকবে, 2π/3 যোগ করে দাও, লসাগু করে দাও। 2π/3 বা ডিগ্রিতে নিলে 120 ডিগ্রি, 2π/3, অথবা কেউ যদি ডিগ্রিতে বের করে তার হবে 2π/3 ও আচ্ছা সরি, মাইনাস থাকবে তো, সামনে তো মাইনাস আছে, আরে মাইনাস আছে তো, -2π/3 -2π/3 শেষ। -2π/3 অথবা ডিগ্রিতে লিখলে 120 ডিগ্রি হবে। তাহলে বাকিগুলো বাড়ির কাজ করবা। আচ্ছা এখানে যাচ্ছে +5, শুধু 5 আর কিছুই নাই। শুধু 5কে কিভাবে লেখা যায়? শুধু 5কে লেখা যাবে এইভাবে, 5 + 0 × i। দেখো 5কে তুমি এভাবে লিখতে পারবা, 5 + 0 × i। বুঝছো? এক্স এর মান 5, ওয়াই এর মান 0। এখানে আছে -5, -5কে লিখতে পারবা -5 + 0 × i, মানে এক্স এর মান -5, ওয়াই এর মান 0। -5 কে এইভাবে লিখতে পারবা 0 - 5i, এক্স এর মান 0, ওয়াই এর মান -5। বুঝছো তো? শেষ। বাকিগুলো বাড়ির কাজ করো, বাকিগুলো বাড়ির কাজ করে গ্রুপে আপলোড পোস্ট দিয়ে দিও। আজকের যে হ্যান্ড নোট, আজকের ক্লাসের যে হ্যান্ড নোট তোমরা পোস্ট করবা, সেই হ্যান্ড নোটে যেন এই 8 নাম্বার পর্যন্ত ম্যাথগুলার মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করা থাকে। আমি চেক করব কিন্তু। তারপর আগামী ক্লাস থেকে আমরা মডুলাস এবং আর্গুমেন্ট প্র্যাকটিস করব। মোটামুটি জটিল সংখ্যার বেসিক আলোচনা শেষ, আগামী ক্লাস থেকে প্র্যাকটিসিং ক্লাস শুরু হবে। জটিল সংখ্যার আরও বেসিক জিনিস আছে, এককের ঘনমূল, চতুর্থ মূল, আরও সামান্য বেসিক জিনিস আছে, বাট একদম মেজরিটি, ধরো জটিল সংখ্যার বেসিকের 75% শেষ। এখন আমরা 75% ম্যাথ করে ফেলতে পারবো, বাকি 25%-এর জন্য সামান্য একটু বেসিক লাগবে। তখন আমরা ওই ক্লাসের মধ্যেই বেসিক শিখে ফেলবো। তো ঠিক আছে, আজকে ক্লাসটা এই পর্যন্তই। ক্লাস কেমন লাগলো কমেন্টে জানাইতে পারো, তোমাদের কমেন্ট পড়ে আমি আজকে ক্লাসটা শেষ করে দিব। ওকে, শুধু এগুলাই বই থেকে করবো না, আজকে ক্লাসের পর শুধু এই 8টা ম্যাথ বাড়ির কাজ, শুধু এই 8টা বই থেকে বাড়ির কাজ আগামী ক্লাস থেকে দিব। আগামী ক্লাস থেকে বই থেকে বাড়ির কাজ দিব। অসীম কুমার শাহ স্যারের বই থেকে বাড়ির কাজ দিব, কেতাব স্যারের বই থেকে বাড়ির কাজ দিব। আর তোমরা যারা অন্য কোনো রাইটারের বই ফলো করো, তোমরা দেখবা যে আমি কেতাব স্যারের বই বা অসীম কুমার শাহ স্যারের বই থেকে কোন টাইপের ম্যাথগুলো বাড়ির কাজ দিছি। আমি তো PDF সহ আপলোড দিয়ে দিব, ওখান থেকে তুমি নিজ বই থেকে দাগাই নিবা, টাইপ ওয়াইজ নিজের বই থেকে দাগাই নিবা, তাইলেই হবে। কেতাব স্যারের বই বা অসীম কুমার শাহ স্যারের বই যে ফলো করতে হবে তা না, তুমি অন্য যে কোনো রাইটার ফলো করো। রূপন্তী প্রকাশনী বইও ভালো, সিস্টেক প্রকাশনী বইও ভালো, বাট তুমি দেখবা যে আমি কোন ম্যাথগুলা বা কোন টাইপের ম্যাথগুলা বাড়ির কাজ দিচ্ছি আগামী ক্লাসের পরে, সেগুলো তুমি তোমার বই থেকে দাগাই নিবা। ওকে,
ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থাকো। দাদা ক্যালকুলাস কখন স্টার্ট করবেন? ক্যালকুলাস তো ফার্স্ট পেপারের সাইকেল 2, হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের সাইকেল 1 শেষ হবে মে মাসের 20 তারিখের দিকে। প্রথম 3টা অধ্যায় শর্ট সিলেবাসের, প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় মে মাসের 20 তারিখের মধ্যে, ঈদের পরে। তারপর মে মাসের 25 তারিখের পর সেকেন্ড সাইকেল শুরু হবে। সেকেন্ড সাইকেলে পড়াবো ফার্স্ট পেপারের শর্ট সিলেবাসের লাস্টের 3টা চ্যাপ্টার, 7, 9, 10, ওইখানে ক্যালকুলাস পড়াবো। ঠিক আছে, সবাই ভালো থাকো, ভালো থাকো। আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি, টাটা।